আমন্ত্রণ সবাইকে আর কাবিল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি ডক্টর তৌহিদুল হক। দর্শক, জুলাই আগস্ট বিপ্লবে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাবার আগে 103 বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ রেখে গেছেন শেখ হাসিনা। এর সঙ্গে রয়েছে চিহ্নিত 1,82,000 কোটি টাকার খেলাপি ঋণ, প্রায় 2 লাখ কোটি টাকা বিদেশে সরানোর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। দাম্ভিকতা, স্বজনপ্রীতি আর দলবাজির বলি হয়ে অর্থনীতির মতো ধ্বংস হয়েছে দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানও। এসব প্রতিষ্ঠান সংস্কার করে একটি টেকসই ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে বিভিন্ন খাতের সংস্কারে টাস্কফোর্স, কমিটি ও কমিশন গঠন করা হয়েছে। এসব সংস্কারের অগ্রগতি জানানোর পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তী সরকার। তবে সংস্কার প্রক্রিয়ার সময়সীমা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে ভিন্ন মত। কারো কারো দাবি বর্তমান সরকার সংস্কার করলেও তা টেকসই ও বাস্তবায়ন করার দায়িত্ব রাজনৈতিক দলের। সুতরাং দ্রুত সংস্কার কাঠামো ঠিক করে অল্প সময়ের মধ্যে নির্বাচন চাইছেন তারা। অন্য পক্ষ সংস্কার প্রক্রিয়ায় সময় দেওয়ার পক্ষে। ফলে সংস্কার প্রক্রিয়া ও সময়সীমা নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত ও আস্থা নিয়ে কেউ কেউ তুলছেন প্রশ্ন। জুডিশিয়াল ও প্রশাসনিক চেষ্টা, শিল্পাঞ্চলে অস্থিরতা, ভাঙচুর, অগ্নিসংযোগ, আনসার কাণ্ড, পাহাড়ে অস্থিরতা ইত্যাদি উদাহরণ টেনে দেশের রাজনৈতিক দলগুলোর অনেকে অভিযোগ করছে, গণঅভ্যুত্থানে পতন হওয়া রাজনৈতিক শক্তি এখনও নানান ফর্মে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। সব সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদের মেয়র ও চেয়ারম্যানদের অপসারণ করায় আটকে গেছে স্থানীয় পর্যায়ে শুরু হওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড। আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা, দ্রব্যমূল্য ইত্যাদি নিয়ে জনমনে কতখানি স্বস্তি ফিরেছে তা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। আবার আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা আটক না হওয়া এবং কেউ কেউ পালিয়ে যাওয়ার ঘটনায় উঠছে নানা প্রশ্ন। এসব সামনে রেখেই আজ আমাদের আলোচনার বিষয় আস্থা, স্বস্তি, রাজনীতি। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালি প্রিন্স, বিএনপির সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং দর্শক আরও দুজন সম্মানিত আলোচক কিছুক্ষণের মধ্যে স্টুডিওতে উপস্থিত হবেন। ব্যারিস্টার রুমিন ফারহানা এবং নুরুল হক নূর তারা উপস্থিত হবেন। তারা উপস্থিত হলে তাদের সাথে আপনাদের পরিচয় এবং তাদের আলোচনা শুনবো। দর্শক, আলোচনা যাওয়ার আগে এইটু আপনাদেরকে জানিয়ে রাখি, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়ে প্রশ্ন রাখতে পারেন। আপনার মতামত নিশ্চয়ই আছে, সেটিও আমাদেরকে ছোট্ট করে জানাতে পারেন। যাচ্ছে আলোচনায় শুরুতেই হারুনুর রশিদ ভাই, যে সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো পর্যন্ত আমরা একটু ঐক্য দেখছি, সবাই সংস্কার চায়, যে প্রাতিষ্ঠানিক যে ভঙ্গুরতা তৈরি হচ্ছে বিগত সময়ে সেই জায়গা থেকে উত্তরণ চায়। কিন্তু রাজনৈতিক প্রশ্নে যে ঐক্য, নির্বাচনের প্রশ্নে যে ঐক্য অথবা একতা থাকার কথা ছিল, যেটি সবাই প্রত্যাশা করছিল, সেই জায়গাতে কতটা ঐক্য বা একতা দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার সঙ্গে যারা এই বৈঠকে রয়েছেন তারা বিদগ্ধ রাজনীতিবিদ, এখন তিনজনই, আরও রাজনীতিবিদ আসবেন, আমি একমাত্র সাংবাদিক। যে জিনিসটা আপনি বলছেন, এখানে দুটো জিনিস, সংস্কারের ব্যাপারেও কারোর দ্বিমত নেই, নির্বাচনের ব্যাপারেও আমি কোনো দ্বিমত দেখি না। এখন আপনি বলছেন টাইম ফ্রেমের কথা, তো এটি আলোচনার মাধ্যমে কতটুকু সময় লাগবে, কত লাগবে না, সেটি নিয়ে ভিন্নতা থাকতেই পারে, খুব স্বাভাবিকই তো। যে কেউ মনে করতে পারেন 2 বছর লাগবে, সেনাপ্রধান মনে করেন 18 মাস। তো আমি মনে করি 18 মাসে বছর চিন্তা করলে হবে না, কিন্তু 18 মাস 18 মাসই। আর একটা বিষয় ধরেন, এটা 18 মাসের মধ্যে আবার অন্য কিছু, আমি সেটাই বলি, আমি কথাটা বলেছি 18 মাসে যেন আবার বছর হিসেব করা না হয়, 18 মাসে যেন 18 মাসই হয়। আবার ধরেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার যেটা বলছেন যে নির্বাচনের সময়টি আমরাই বলবো, সরকারই বলবে। আমি যেটা বলতে চাই যে এটি তো বিপ্লব পরবর্তী, গণঅভ্যুত্থান পরবর্তী একটি সরকার। তো সেই সরকারের প্রথমেই যেটা করতে হবে বা যেটা শুরু করতে যাচ্ছে শনিবার, এটি আগে করা উচিত ছিল আমি মনে করি। কেননা আলটিমেটলি তো পলিটিক্যাল পার্টি যারা নির্বাচিত হবেন তারাই দেশ চালাবেন, যারা নির্বাচিত হবেন না তারা তো কোনো না কোনোভাবে দেশ চালানোর সঙ্গে যুক্ত থাকেন।
তো সেক্ষেত্রে কি সংস্কার প্রয়োজন, কেন প্রয়োজন, সেটি আমরা অনেকখানি জানি, জি। কিন্তু এর জন্য একটি কনসেনসাস প্রয়োজন। কারণ আপনি যারা রয়েছেন তারা একটি অন্তর্বর্তী সরকার, তারা তো রাজনৈতিক দল এবং বিভিন্ন যে স্টেক হোল্ডার রয়েছেন, সুশীল সমাজ, নাগরিক সমাজ, যাদেরগুলো সবার সঙ্গে শুরুতে একটা ব্যাপক ভিত্তিক আলোচনার প্রয়োজন। কিন্তু শুরুর দিকে কিন্তু আলোচনা হয়েছে। ওই আলোচনাকে আমি খুব ব্যাপক ভিত্তিক বলতে চাই না। আপনি বলতে বসে অল্প 1-1.5 ঘন্টা আলাপ করলেন, আসলে এটা খুব ফর্মুলেটেড আলোচনা হওয়া প্রয়োজন ছিল। আসলে যেটাকে আমরা বলি না, লয়াররা বলেন না যে প্যারা ওয়াইজ অ্যান্সার করেন, এখানে একজন ব্যারিস্টার রয়েছেন, তেমনি আমি মনে করি একদমই এজেন্ডা ভিত্তিক আলোচনা করে আমরা কি চাই, কিভাবে চাই, কেন চাই, তখন কিন্তু এই টাইমিংটা নিয়ে সমস্যা হতো না। সবাই যখন আলোচনায় বসেন, কেউ তো আর অযৌক্তিক কথা বলবেন না, যেটা চান তারা, মানে যখন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে, স্টেক হোল্ডারদের সাথে, নাগরিকদের তখন তারা কি চান, সেটা করলে কি লাগবে, এটা কিন্তু একটা কনসেনসাস চলে আসতো। আর নির্বাচন তো আলটিমেটলি টার্গেট, নির্বাচনের মাধ্যমেই তো একটি সরকার আসবে, এবং আপনি এই যে সংস্কারগুলো করবেন এগুলো তো পার্লামেন্টে যেতে হবে, পার্লামেন্টে সেটি যদি আবার আপনার অ্যাকসেপ্টেড না হয় তখন তো আরেকটি ঝামেলা হবে। সুতরাং এই কনসেনসাসের মাধ্যমে করলে পার্লামেন্টে তখন কিন্তু আর ওটা পরবর্তী সময় আর ঝামেলা হওয়ার কথা না। এখন যেটা আমি বলি, এখানে আরেকটি বিষয় রয়েছে যে আপনি এটাকে বিপ্লবী সরকার বলবেন না আধা বিপ্লবী, না আধা সাংবিধানিক, এটা কিন্তু বিপ্লবী সরকার হয়নি। মানে আপনার দৃষ্টিতে কি? আমার দৃষ্টিতে এটা আধা সাংবিধানিক আধা বিপ্লবী। বিপ্লবী সরকার যদি হতো, এটা আমি আর আগেও বলেছি, সেটি হচ্ছে এই সংবিধানের কোনো তোয়াক্কা করার তাদের কোনো দরকার ছিল না। কারণ যেভাবে একটি সরকারের পতন হয়েছে, যেভাবে একটি সরকারের প্রধান এবং তার লোকজন পালিয়ে গেছে, এটি একটি বিপ্লব। তো বিপ্লব পরবর্তীতে সংবিধান খুব গুরুত্বপূর্ণ বিষয় না, আমি সবসময় মনে করি। তো সেখানে একটি বিপ্লবী সরকার যদি হতো, এই কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছেন আমার বিবেচনায় তারা হচ্ছেন, তাদেরকে অ্যাসিস্ট করতেন, সাচিবিক দায়িত্ব পালন করতেন, কিন্তু বিষয়টি কিন্তু সেরকম হয়। জি, হারুন রশিদ ভাই অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই, আপনার কাছে আসতে চাই। প্রশ্ন দুটি, সেটি হচ্ছে হারুন ভাই যেখানে শেষ করলেন যে আসলে এই সরকার যেভাবে গঠিত হয়েছে, তারা যেভাবে কাজ করছেন, সেই ধরনকে তিনি যেভাবে দেখছেন, আপনি কিভাবে দেখেন, এটি একটি বিষয়। আরেকটি ব্যাপার হচ্ছে যে এই সরকারকে নির্বাচনের প্রশ্নে বা সংস্কারের প্রশ্নে মূলত রাজনৈতিক দলগুলো যৌক্তিক সময় দিতে চায়। এই শব্দের ক্ষেত্রে উভয় দলই বলা যেতে পারে এই শব্দটি ব্যবহার করছে, কিন্তু যৌক্তিক সময় দিতে গিয়ে তারা কতটা যৌক্তিক থাকতে পারছে, সেই প্রশ্নটি রাখলাম আপনার কাছে। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বর্তমান সরকারকে আপনি পুরাতন কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। বাংলাদেশে জুলাই আগস্টে যেটা ঘটে গেছে, এটা আমি নিজেও বুঝবার চেষ্টা করেছি যে আসলে কি হয়েছে। এটা কি 69-এর ফ্রেমে ফেলবেন, এটা কি 90-এর ফ্রেমে ফেলবেন, এটা কি 111-এর মতো কিছু হয়েছে। এবং শুধু তাই না, আমি গত 100 বছরের ইতিহাস থেকে বোঝার চেষ্টা করছিলাম যে বর্তমানে যে পরিবর্তনটা হয়ে গেছে, এটাকে আপনি গত 20 বছর 25 বছরে অনেকগুলো বড় ঘটনা ঘটেছে। যেমন ধরেন 2 বছর আগে আমরা দেখলাম যে আমেরিকাতে একজন কৃষ্ণাঙ্গকে মানে হাঁটু চাপা দিয়ে পুলিশ যে মেরে ফেলছে, জর্জ। তো সেই জর্জকে নিয়ে যে আন্দোলনটা সারা আমেরিকাতে হয়েছে, একটা সিভিল রাইটস মুভমেন্ট আসছে যে আসলে আমেরিকার সমাজে, আমেরিকার আইনে কালো মানুষটা আসলে কতটুকু মানুষ, এবং কতটুকু মানুষ হইলে তার অধিকারের যে ফ্রেমওয়ার্ক আছে আমেরিকার কনস্টিটিউশনে, তার কতটুকু তিনি পাবেন। জি। এবং এই আলোচনাটা শুধু আমেরিকাতে না, পুরো ইউরোপ জুড়ে হয়েছে। এবং দাসপ্রথার সাথে সম্পর্ক কী ছিল, স্লেভ ট্রেডারদের মূর্তি ছিল অক্সফোর্ডে, কেমব্রিজ থেকে, এগুলো ফেলে দেওয়া হয়েছে। তো এই জন্য হচ্ছে এটাকে আপনি আরব বসন্তের সাথে ফ্রেম করবেন যে একটা স্ট্রিট ভেন্ডার, বাংলা বসন্তই নাম হবে, অথবা কি হবে, এটা আমি নিজেও বোঝার চেষ্টা করছি যে এটাকে আসলে গণ অভ্যুত্থান বিপ্লব আমি কিছু মনে করি না, বরং আমি এটাকে নতুন শব্দ দিয়ে ব্যাখ্যা করাটা, চয়ন করাটাই আমি যৌক্তিক মনে করি। এবং আমি এটাকে বলছি মনসুন রেভলিউশন। আচ্ছা, যেটা আমাদের মৌসুমী বায়ুর বিপ্লব, আমাদের জমিনের বিপ্লব। সেই জমিনের বিপ্লবটা কীরকম? সেই জমিনের বিপ্লবটা হচ্ছে যে আমাদের হাজার বছরের যে নিজস্ব লড়াইয়ের ইতিহাস আছে, জি, যে আপনি দেখবেন যে বাঁশের লাঠি দিয়ে এখানে দুর্গ বানানো হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়। এখানে ফকির মজনু শাহের মতো মানুষ, যে মানুষগুলোকে আপনি হয়তো গাঁজাখোর বলেন, মাজারে খালি গায়ে আধা ন্যাংটা অবস্থায় তারা ঘোরে, এইরকম মাস্তান পীর ফকিররা রক্ত দিয়ে, গান গেয়ে, লালনের মতো, হাসন রাজার মতো করে বিপ্লব তৈরি করেছে। তো সেই বিপ্লবের জায়গাটা হচ্ছে এই মাটির। বাহিরের কোনো শব্দ দিয়ে আপনি এই মনসুন রেভলিউশনকে
জুলাই আগস্টে যেটা ঘটে গেছে সেটাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। নির্বাচনের প্রসঙ্গে কি বলবেন? এই জন্য আমরা বলছি এটা একটা এক্সট্রা অর্ডিনারি সার্কামস্ট্যান্সেস। আচ্ছা, এই সার্কামস্ট্যান্সেসকে আপনি এটার মতো করে ফ্রেম তৈরি করে বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, অতএব এখানে সংবিধান অতীতের সকল ঘটনা থেকে এটি সম্পূর্ণ আলাদা না, এটা অ্যাবসলিউটলি একটা ইন্ডিপেন্ডেন্ট বা ব্যাপার, এবং বাংলাদেশের মাটি, মানুষ, সমাজ ব্যবস্থা, মনস্তত্ত্ব, মনন সবকিছুর ভিতরে নতুন মীমাংসার প্রশ্ন তৈরি হয়ে আসছে। অন্য কোনো তত্ত্ব দিয়ে আপনি এটাকে মীমাংসা করতে পারবেন না। আচ্ছা। এটা আমার লালনকে ফিরায় নিয়ে আসতে হবে, আমার তিতুমিরকে ফিরায় নিয়ে আসতে হবে, আমার শরীয়তুল্লাহ, দুদু মিয়া, মজনু শাহ, হাবিলদার, রজব আলী, এদেরকে ছাড়া আপনি এই মাটির যে আন্দোলন, যে বিপ্লব, এটাকে আপনি ধারণ করতে পারবেন না অন্য কোনো শব্দে। যদিও আমরা এই কথাগুলো বারবার বলি, বিপ্লব, গণ অভ্যুত্থান, বাংলা বসন্ত, হোয়াটএভার। দ্বিতীয় কথা হচ্ছে আমার কাছে, আমি হারুন ভাইয়ের সাথে একমত যে মনে হচ্ছে না যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ওর প্রত্যাশার জায়গাতে খুব বেশি বড় পার্থক্য আছে। তাহলে কথাটা বারবার আসছে কেন? আসছে অনেকগুলো কারণে। কারণ এজেন্ডা সেটিং বলে একটা জিনিস আছে বাংলাদেশে এবং সারা দুনিয়াতে। কোনটা খবর এবং কোনটা খবর না, আপনি কোনটা ওয়েবসাইটে ঢুকে পড়বেন এবং কোনটা আপনি খুঁজে পাবেন না, কোন মৃত্যুর জন্য আপনি কাঁদবেন আর কোন মৃত্যুর খবর আপনি জানবেন না, এই এজেন্ডা সেটিংয়ে হচ্ছে ফ্যাসিবাদী রেজিমের ডমিনেন্স এখনও রয়ে গেছে। এবং এই জন্য আপনি দেখতে পাচ্ছেন শিবিরের একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারি, সে প্রকাশ্যে আসছে, এটা গণমাধ্যমে ফ্রন্টলাইন ফার্স্ট পেজে নিউজ হওয়ার মতো কোনো আইটেম না। আমরা যারা নিউজের সামান্য নিউজ ভ্যালু বুঝি, এটা নিউজ হওয়ার মতো কোনো বিষয় না। শিবির রাজনীতি করতে পারবে কিনা তার ৭১-এর প্রশ্ন, এটা ছাত্র দলের নেতারা ইন্টারভিউ দিয়ে এইটাকে হস্টাইল করতে পারে না এনভায়রনমেন্টে। মানে কি দাঁড়াচ্ছে তাহলে? এর মানে হচ্ছে যেখানে একটা এজেন্ডা সেটিং হচ্ছে, যেটা পলিটিক্যাল পার্টির ফ্যাসিজম বিরোধী আন্দোলন যারা করেছে তাদের বয়ানের ভাষ্যের মধ্যে নাই। আপনি সাডেনলি দেখতে পাচ্ছেন যে মব লিঞ্চিং হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগরে, সেই জন্য আপনি ফিল করছেন যে আমাদের অনেক কান্নাকাটি করা উচিত। সাডেনলি আপনি ১৬০০ লাশের কথা ভুলে গেছেন। ভাবখানা এরকম যে এই ঘটনাটা আমরা সুইজারল্যান্ড ছিলাম, ঘুম থেকে উঠে দেখি দেশ উগান্ডা হয়ে গেছে। ব্যাপারটা তো এরকম ছিল না। নিশ্চয়ই কোনো হত্যাকাণ্ডই আমরা সেটি প্রত্যাশা করছি না। এক্স্যাক্টলি। তাহলে প্রত্যেকদিন যে আমরা শত শত লাশের মিছিল দেখলাম, সেটা আলোচনার বিষয় না কেন? একটা দুইটা মব লিঞ্চিংকে কেন হাইলাইট করা হচ্ছে? অতএব এজেন্ডা সেটিং এর জায়গাতে হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে 111-এর যেহেতু একটা অবিশ্বাসের জায়গা আছে, এই জায়গাটা বারবার পলিটিক্যাল পার্টিগুলো ইন্টারিম গভর্নমেন্টকে মনে করায় দিচ্ছে যে আমরা কিন্তু আছি, দেখছি আপনারা কি করছেন, আমরা অতীতকে ভুলে যাই না, বাইপাস করে কিছু করবার চেষ্টা করবেন না। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুবিন ফারহানা। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ববি হাজ্জাজ ভাই, আসতে চাই যে এই নির্বাচনের প্রসঙ্গ, আমাদের চলমান যে বাস্তবতা বা যে সময় আমরা আছি, সেখানে স্বস্তি, আস্থার প্রসঙ্গ বা সেই বাস্তবতা কতটা তৈরি করছে, এটি একটি প্রশ্ন। পাশাপাশি আজকে যে আওয়ামী লীগ সহ 14 দলের বিচারের দাবি চেয়ে আপনি যে আবেদন দিয়েছেন, সেখানে কতটা আপনি আশাবাদী? আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আপনাকে, আমার বিজ্ঞ সহ আলোচক যারা আছেন এবং আরটিভির পর্দায় যারা দেখছেন এবং আগামীতে দেখবেন, তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। প্রথমত হলো এই যে আমরা যেই জায়গাটায় এখন আছি, 2 মাস হয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, প্রায় 2 মাস, হ্যাঁ ওটি 2 মাস হয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং আমরা অনেক ত্যাগ স্বীকার করে অনেক যুদ্ধ, অলমোস্ট অনেক আন্দোলনের পর এমন একটা জায়গায় এসেছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সময় মিলে বসাতে সক্ষম হয়েছি। তো আমরা অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত যত আলোচনা করেছে রাজনৈতিক দলদের সাথে, আমি প্রথম থেকে আশা করেছিলাম যে এর থেকে আরও বেশি হবে। এক দফায় ওনার মানে অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দলদের সাথে বসেছেন এবং ওনার মাননীয় প্রধান উপদেষ্টার আপনার তথ্য সচিব আজকে পরিষ্কার করেছেন যে আগামী শনিবার থেকে আরেক দফায় বসবেন, রাজনৈতিক দলগুলোর সাথে বলছি আরেক দফায় বসবেন। এটা হয়তো আরেকটু কয়েক দফায় বসলে আরো ভালো হতো, আমরা ওনাদেরকে হয়তো সহযোগিতা আরো বেশি দিতে পারতাম, এবং আমরা এখনো অপেক্ষা করছি যে ওনারা চাইলে আমরা বেশি সহযোগিতা দেব। কিন্তু এই আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই আলোচনাগুলো বেশি হচ্ছে না বলেই একদিক দিয়ে আমার সহ আলোচক ব্যারিস্টার ফুয়াদের কথা আমি একমত যে একদিক দিয়ে আমরা পরিষ্কার আলোচনা করতে পারছি না বলে অনেক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে আপনার হয়তো যোগাযোগ মাধ্যমগুলোতে, এবং এখানে যোগাযোগ মাধ্যমগুলোতে বা সোশ্যাল মিডিয়া বলেন বা মিডিয়া বলেন বা বিদেশি মিডিয়া বলেন, এখানে 15.5 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল তাদের অনেক দোসররা ছিল, হয়তো রয়েও গেছে, তাদের অনেকভাবে প্রচেষ্টা থাকতেই পারে
যে আমাদের যে ঐক্যটা ছিল এবং এখনো থাকা প্রয়োজন সেই ঐক্যটাতে ফাটল ধরানো। সেই ধরনের অনেক কিছু হতে পারে যেটা যদি মানে সেক্ষেত্রে আপনি মনে করছেন যে আলোচনা হলে সেই অনৈক্যের জায়গাটা অনেকটাই কেটে যাবে এরকম? আমি এখনো মনে করি না যে অনৈক্য এসছে, বাট ঐক্যটা হয়তো আরো শক্তভাবে ধরে রাখা যায়। কিন্তু এটিও তো ঠিক যে ববি হাজার যে আলোচনা করার মতো কন্টেন্ট ক্রিয়েট হলেই তখন রাজনৈতিক দল সহ অন্যান্য অংশীজনের সাথে আলোচনা করবেন। এই কথাটা আসলে একেবারেই সত্যি না। আচ্ছা, মানে সারাক্ষণ কন্টেন্ট আছে আলোচনার, মানে কি করব এইটাই তো কন্টেন্ট আলোচনার, কি করা উচিত এটাই কন্টেন্ট আলোচনার। আপনি যদি বলেন যে না সব আমি করে দেব, করার পর আপনাদেরকে ডাকবো আলোচনার জন্য, আমি বলিনি অন্তর্বর্তীকালীন সরকার এই কথা বলছে, আমি জাস্ট বলছি এইভাবে যদি আপনারা কথাটা প্লেস করেন তাহলে তো কাজ হয়ে গেল, তাহলে আলোচনার কি প্রয়োজন আছে? যেমন মনে করেন এই যে 6টা কমিশন বসেছে, আমি আশাবাদী স্পেশালি আজকে থেকে তাদের অফিসিয়ালি কাজ করা শুরু করার কথা, প্রজ্ঞাপন জারির জন্য বোধহয় আমরা এখনো অপেক্ষামান, এখনো বোধহয় প্রজ্ঞাপন জারি হয়নি, বাট হয়তো আগামীকাল হয়ে যাবে বা রোববারের ভিতরে হয়ে যাবে। তো প্রজ্ঞাপন জারির পর আমি আশাবাদী যে তারা আমাদের সাথে বসবেন, আমরা বারবার করে বসবো, আলোচনা করবো যেন তাদেরকে সহযোগিতা করতে পারি। সংবিধান নিয়ে যদি কথা বলতে চান, এগুলো নিয়ে তো আমরা কাজ করি, রাজনৈতিক দলের কথা বলছি। আপনি নির্বাচন কমিশন নিয়ে যদি কথা বলতে চান, এগুলো তো আমরাই মেইন স্টেক হোল্ডার, মানে নির্বাচন তো ভাই আমরা ছাড়া নির্বাচন করবে কে? আবার আপনি যদি পুলিশ নিয়ে কথা বলতে চান, যেখানে সংস্কার কমিশন আসছে, পুলিশ এখন তো থানা থেকে আমাদের ফোন দেয় সহযোগিতার জন্য, তাহলে পুলিশের কিছু করতে হলে আমাদেরকে তো এমনিও ডাকা উচিত। সো এই যে আমি জাস্ট কথার কথা বলছি, এই যে এই আলোচনাগুলো রেগুলারলি থাকলে তাহলে আমরা হয়তো আরো শক্ত ঐক্যর জায়গায় থাকতে পারি। আপনি এই দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটি পরবর্তী আলোচনার জন্য রেখে দিচ্ছি, যে পরবর্তী পর্যায়ে আমরা শুনবো ব্যারিস্টার রুমিন ফারহানা। আসতে চাই যে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা, অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নেওয়ার পরে আলাপ আলোচনা হয়েছে, শনিবারে আবার আলাপ আলোচনা হবে। নির্বাচন প্রসঙ্গে এই আলাপ আলোচনা, নির্বাচন প্রসঙ্গে আপনি নির্দিষ্ট করে কোনো কিছু শুনতে চান নিশ্চয়ই? নিশ্চয়ই। দেখুন, নির্বাচন এমন একটা বিষয় যে বিষয়টির জন্য শুধু রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের কর্মী নয়, দেশের আপামর জনসাধারণ আসলে নির্বাচনের জন্য উন্মুখ। কেন উন্মুখ? উন্মুখের কারণ হচ্ছে আজকে যার বয়স 30, 32, 35 সে ভোট দিতে পারেনি, সে বাংলাদেশের মাটিতে কোনোদিনও ভোট দেয়নি। অর্থাৎ একজন নাগরিকের যেই প্রাথমিক অধিকার এবং প্রাথমিক পরিচয় যেটা সে ভোটের মাধ্যমে দিয়ে থাকে, সেইটার সঙ্গেই একজন 35-36 বছরের যুবকের বাংলাদেশের মাটিতে পরিচয় হয়নি। বিষয়টি ভয়াবহ। সুতরাং নির্বাচন নিয়ে শুধু আমরা কনসার্ন বা রাজনৈতিক দল বা কর্মীরা কনসার্ন, নট নেসেসারিলি, দেশের সাধারণ মানুষও কনসার্ন। কিন্তু সেরকম একটি নির্বাচন অনুষ্ঠিত করা এবং ভোটার যারা তাদের ভোটাধিকার প্রয়োগের সেই পরিবেশটি তৈরি করতে গেলে একটা যৌক্তিক অপেক্ষারও তো একটা প্রয়োজন রয়েছে। অফকোর্স, এবং আমরা কোনো রাজনৈতিক দল যারা গত 16 বছর 17 বছর ধরে আন্দোলন করেছি, যারা মাঠে ছিলাম, মিডিয়াতে ছিলাম, যখন কেউ কোনো কথা বলেনি আমরা কথা বলেছি, আমরা মার খেয়েছি, আমরা মামলা হামলার শিকার হয়েছি, আমাদের এলাকা ছাড়া করা হয়েছে, এই আমাদেরই, আমরা যারা এখানে বসে আছি আমাদের বাইরে কেউ নয়। তো আমরা ডেফিনেটলি একটা বড় স্টেক হোল্ডার, এবং আমরা কেউ বলিনি আজকেই নির্বাচন দিতে হবে, 3 মাসের মধ্যে নির্বাচন। এই কথা আমার মনে হয় না এবি পার্টি থেকে শুরু করে এনডিএম বা আমরা বিএনপি বা কোন দল বলে। কিন্তু মিস্টার রুমিন ফারহানা এটা অন্ততপক্ষে বলুন আসলে কতদিন হলে সেটা যৌক্তিক সময় হয়? যৌক্তিক সময় কতদিন হলে হয় সেটা আসলে আলোচনাই ঠিক হবে। আলোচনাটা আমার সঙ্গে এবি পার্টির সঙ্গে এনডিএম এর আলোচনা যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন যারা অন্তর্বর্তী সরকারে আছে তাদের আলোচনা। তবে এই কথাটা আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদেরও মাথায় রাখতে হবে যে এটি আসলে সো কল্ড কেয়ারটেকার গভর্নমেন্ট না, যে গভর্নমেন্ট আসলে 90 দিনের জন্য আসছে, তার মূল কাজ হচ্ছে একটা নির্বাচন করে যে কোনো উপায়ে ক্ষমতাটা দিয়ে চলে যাওয়া। নো, এই সরকারটা তা নয়। এই সরকারটা ফুয়াদ ভাই, আমি যেহেতু আলোচনা একটু দেরিতে জয়েন করেছি, ফুয়াদ ভাইয়ের কথা শুনছিলাম, এই আলোচনাটা আসলে আমাদের আপামর জনসাধারণের মানে বছরের পর বছর লালিত যেই কালচার, কৃষ্টি, সংস্কৃতি, রাজনৈতিক মূল্যবোধ সকল কিছুকে ধারণ করে আসলে এই সরকারটি দাঁড়িয়ে আছে। সুতরাং এই সরকারটিকে যদি আপনি 8-10টা কেয়ারটেকার সরকারের সঙ্গে তুলনা করেন ভুল করবে, এবং আমি মনে করি না কোনো রাজনৈতিক দল এই সরকারটিকে কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে ট্রিট করছে। যৌক্তিক সময় বলতে আমরা সেটাই বোঝাচ্ছি যে একটা মোটা দাগের সংস্কার কার্যক্রম শেষ করবার পরে যখন নির্বাচনের একটি উপযুক্ত পরিবেশ তৈরি হবে। কারণ এই কারণেই বলছি, নির্বাচনের সঙ্গে রাজনৈতিক দলগুলো যেমন ওতপ্রোতভাবে জড়িত, একইভাবে নির্বাচনের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ওতপ্রোতভাবে জড়িত। আমরা এখন পর্যন্ত জানি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসন পুরোটাই আওয়ামী লীগ সেটআপে চলছে।
এটার একটা বড় প্রমাণ হচ্ছে ডে 1 থেকে আজকে বোধহয় ডে 60, আমি 2 মাস ধরে নিচ্ছি মোটা দাগে, ডে 60 যদি আমি ধরি, আপনি দেখবেন প্রতিটা দিন এই সরকারকে আনরেস্ট করা, এই সরকারের মধ্যে অস্থিরতা তৈরি করা, এই সরকারকে কাজ করতে না দেয়া, কাজের পথে বাধা তৈরি করার জন্য যা যা করা দরকার বাংলাদেশের মাটিতে হয়েছে। মানে এরকম আলোচনা হচ্ছে, এত দাবি দেওয়া এতদিন কোথায় ছিল? এক তো সেটা, 2 হচ্ছে আমি বলতেই চাই আজকে মহালয়া গেল আর 2 দিন পরেই পূজা কিন্তু আমাদের, এবং এই সংখ্যালঘুদের এই সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যেই দেখছি ভারতীয় মিডিয়াও অস্থিরতা প্রকাশ করছে। 5 লক্ষ টাকার কি উড়ো চিঠি এসছে, পূজা করতে দেয়া হবে না, সেটা নিয়েও এক ধরনের ভাইব তৈরির চেষ্টা হচ্ছে এবং এক ধরনের লেবেল করার চেষ্টা হচ্ছে যেন এই সরকারটি মৌলবাদীদের দ্বারা গঠিত এবং মৌলবাদীদের পেট্রন করা একটি সরকার, এবং এটি একেবারেই ভুল একটি বার্তা যেটি আন্তর্জাতিক মহলকেও দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই জায়গা থেকে আমাদের করণীয় জায়গাগুলো কি সেটি আমরা আলোচনা করব। তাদের সঙ্গী এবং তাদের যেই দেশটির সরাসরি পৃষ্ঠপোষকতায় তারা এত বছর ক্ষমতায় থাকতে পেরেছে তারা। অসংখ্য ধন্যবাদ বেস্টার রুবিন ফারহানা। সৈয়দ ইমরান সালে প্রিন্স ভাই, আসতে চাই নির্বাচনের প্রশ্নে রাজনৈতিক দলগুলো বা রাজনীতিতে যে আস্থা বা স্বস্তি কিংবা বিপরীত চিত্রের জায়গা থেকেও যদি দেখি, আপনার দলও আপনি প্রতিদিন আপনারা কথা বলছেন, সেই জায়গা থেকে জনগণের মধ্যে কোনো বিভাজন, যেটা আগে রাজনৈতিক যে সমর্থনের প্রেক্ষাপটে আমরা যে বিভাজন দেখেছি তার প্রেক্ষাপটে নানা ধরনের হামলা মামলা, যেটি বেস্টার রুবিন ফারহানা কিংবা আমাদের সম্মানিত আলোচকরা বললেন, এই জায়গাতে একটা ভালো কিছু প্রত্যাশায় যে অপেক্ষা সেটি আপনারাও করতে চাচ্ছেন, কিন্তু আবার দ্রুত সময়ের মধ্যে নির্বাচনও চাচ্ছেন। ইমরান সালে, ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সহ আলোচক যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু আজকের এই গোল টেবিলে তুলে এনেছেন, এবং সেটা খুব খুব ভালোভাবেই যুক্তি দিয়ে কথাবার্তাগুলো হচ্ছে। এগুলো আমি মনে করি যে আমাদের সামনের দিনে চলার পথে অবশ্যই সেগুলো কাজে লাগবে। আপনি যেটা বললেন যে অপেক্ষার কথা বলেছেন, একটু আগে যেটা বললেন যৌক্তিক অপেক্ষা, এখন যৌক্তিক অপেক্ষার জন্য যদি অযৌক্তিকভাবে সময়ক্ষেপণ করা হয় সেটা কতটা যুক্তিযুক্ত হবে, সেটা তো একটা বিষয়। এখন আমরা আজকে দীর্ঘ একটা আন্দোলনের পর 15টা বছর এই গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা কিন্তু আন্দোলন করেছি, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিতের শাসনে ফিরিয়ে আনার জন্য দেশকে, সেটার জন্য কিন্তু আমাদের সেই লক্ষ্যটা আমরা স্থির করেছিলাম। কারণ 15 বছর আওয়ামী লীগ অনির্বাচিতের শাসনের মাধ্যমে বাংলাদেশকে ভেঙে চুরমার করে দিয়েছে, রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়েছে। সে কারণেই আজকে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা মেরামতের কথা আসছে। এখন এই যে একটু আগে রুবিন ফারহানা যেটা বললেন, আমি একমত তার, এবং সবার বক্তব্যের সাথে আমি একমত যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে এসছে, আমরা তো বলছি না 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, এটা কেউ বলছে না, কিন্তু সেটা একটা রোড ম্যাপ থাকা উচিত। এই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা মানে শুনতে ভালো লাগুক বা মন্দ লাগুক, এটা অনির্বাচিত সরকার, কিন্তু জনগণের সবাই বলছেন যে একটা বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কার না, আমি কোনো খোঁচা দিয়েও কথা বলছি না, এটা বাস্তবতা, এটা হচ্ছে কিন্তু জনগণের মনোনীত সরকার। হ্যাঁ, এটাও কিন্তু, সুতরাং তারা কিন্তু আবার বলছে যে জনগণ যেদিন চাইবে সেদিন ভোট। হ্যাঁ, তো জনগণ তো 15টা বছর এই গণতন্ত্র এবং নির্বাচনের জন্য সংগ্রাম করেছে, সেই জন্য আমরা যৌক্তিক সময় দিতে চাই এই সংস্কারের জন্য। সেই যৌক্তিক সময়টা যেন মানে অযৌক্তিক পর্যায়ে না চলে যায়, সেটাও আমাদেরকে দেখতে হবে। এখন এই যে একটু আগে যে আলোচনাটা হলো, প্রিন্স ভাই এটা বলুন যে যৌক্তিক সময়টা বা অপেক্ষা যাতে অযৌক্তিক পর্যায়ে চলে না যায়, সেক্ষেত্রে আপনার দল বিএনপি কিভাবে সরকারের পাশে সহযোগী শক্তি হিসাবে কাজ করবে? ডে 1 থেকে আমরা সহযোগী শক্তি হিসাবে কাজ করছি। এই সরকার আমাদের সরকার, জনগণের সরকার, আমরা এই সরকারকে ওন করি, সমর্থন করি, এবং এই সরকারের প্রতিটা পদক্ষেপের জন্য আমরা এই সরকারকে সহযোগিতা করছি, এবং এই সরকারের ভালো মন্দের উপরে দেশের ভালো মন্দ জড়িত। এবং এই যে আন্দোলন সংগ্রামে শুধু গত ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, আপনার গত 15 বছরে যে আন্দোলন সংগ্রামে আমার হাজার হাজার নেতাকর্মী যে বা সাধারণ মানুষ যে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই রক্তের ঋণ পরিশোধ করার ব্যাপার এটার সাথে জড়িত। সেই কারণে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু আজকে যে সময় ক্ষেপণ, আজকে বললেন যে প্রায় 60 দিন আমাদের চলে গেল, এই 60 দিনে আমরা কি করেছি?
এই যে আপনার ধরেন 6টি কমিশন গঠন করা হয়েছে, আমরা ওয়েলকাম করেছি। এবং সাথে সাথে আমরা বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল, এখানে যারা এবি পার্টি আছে কিংবা এনডিএম আছে বা অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, আমরা কিন্তু প্রত্যেকটা কমিশনের উপরে কাজ করছি। আমাদেরকে ডাকুক বা না ডাকুক, আমরা কিন্তু সেগুলো নিয়ে সরকারের সামনে প্লিজ ভাই, আপনি বিএনপির যে 31 দফা রাষ্ট্র মেরামত বা সংস্কারের প্রশ্ন জবাব বলি, সেক্ষেত্রে 31 দফা এবং আর সরকার এখন যা করছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকার যা করছে, তার সাথে আপনি কি মনে করেন যে এই চিন্তাগুলো আপনারা আগেই ভেবে রেখেছেন? আমরা 2016 সাল থেকে এটা ভেবে রেখেছি। 2016 সালে বিএনপির জাতীয় কাউন্সিল অধিবেশনে বেগম খালেদা জিয়া, বিএনপির তৎকালীন বিএনপির চেয়ারপারসন, তিনি যে উদ্বোধনী ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণ নিশ্চয়ই আপনার দৃষ্টি এড়ায় নাই, নিশ্চয়ই আপনার কাছে থাকার কথা, এখানে হারুন ভাই আছে, তার কাছেও থাকার কথা। ওই ভাষণে তিনি রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের উপরে কথা বলেছেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উপরে বলেছিলেন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলেছিলেন। তারপরে 2000 কিছু মৌলিক বিষয় আমি বলছি, 2000 আমাকে বলতে দিতে হবে, 2017 সালে বেগম খালেদা জিয়া আপনার তার ভিশন 2030, রুবিন ফারহানও সেখানে ছিলেন এবং জানেন সেখানে ভিশন 2030-তে বিস্তারিতভাবে তিনি কিন্তু তুলে ধরেছেন আমাদের ভিশনটা কি। এরপরে 2018 সালের নির্বাচনের আগে আমরা রাষ্ট্র মেরামতের রূপরেখা আলোকে আমরা কিন্তু আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো করেছিলাম। সর্বশেষ 2021 সালে আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র মেরামতের রূপরেখা পরবর্তী আলোচনা শুনবো। আমরা তো অসংখ্য ধন্যবাদ। আজকে থেকে প্রশ্ন রেখে যাই মিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই, আমি আপনার কাছে এটা করে আপনি জি প্রিন্স ভাই, অসংখ্য ধন্যবাদ। মিস্টার ফুয়াদ ভাই, আপনার কাছে প্রশ্নটি রেখে যায় যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা, তিনি বলছেন জনগণ যেদিন চাইবে সেদিন নির্বাচন হবে। এই মন্তব্যটাই কি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভ্রান্ত তৈরি করছে কিনা, সেই আলোচনাটিও আছে। এই প্রশ্নটি রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের বিশেষ আলোচনা গোলটেবিল। নিচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি গোলটেবিল অনুষ্ঠানের। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, আস্থা স্বস্তি রাজনীতি, যে প্রশ্নটি বেশটা আসাদুজ্জামান ফুয়াদ ভাই আপনার কাছে রেখে যাও, যে সরকার বলছে যে জনগণ যেদিন চাইবে সেদিন নির্বাচন, এই মন্তব্যটি কি রাজনৈতিক দলগুলোকে বিভ্রান্ত করছে কিনা নির্বাচনের প্রশ্নে? না, আসলে করছে না। আমার মনে হয় যে এখানে আসলে কোনো বিভ্রান্তির জায়গা নাই। নিউ ইয়র্ক টাইমসের ইন্টারভিউতে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আর ইউ প্ল্যানিং টু রান ফর দ্য অফিস, যে আপনি কি ভবিষ্যতে নির্বাচন করবার জন্য, ডক্টর ইউনূস ভেরি প্রিসাইজলি বলেছে আই এম নট ইন দ্য রানিং বিজনেস। মজা করে বলেছে, আমি দৌড়দৌড়ির মধ্যে নাই, মানে আমি কোনো নির্বাচনে আর যাচ্ছি না আর কি। সো জনগণের চাওয়া যৌক্তিক সময়, ওই যে বললাম যে ফ্রেজ কয়েন করা এবং এইটাকে এজেন্ডা সেটিংয়ে নিয়ে আসাটার একটা পলিটিক্স আছে এখানে। কিন্তু আসলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছেন, এই দলগুলোর ভিতরে ঐক্য নষ্ট করবার একটা প্রয়াস আমি দেখতে পাচ্ছি। যৌক্তিক সময় অ্যাবসলিউটলি ফাইন। তো যৌক্তিক সময় কোনটা? যৌক্তিক সময় 1 কাপ চা খাওয়ার যৌক্তিক সময় কতটুকু? যিনি গ্রামে বসে চা খান টং দোকানে বসে, আর যিনি লন্ডনে অথবা ওয়াশিংটনে একটা ক্যাফেতে বসে কফি খান, তাদের যৌক্তিক সময়ের বুঝ আছে, কিন্তু বয়ানের শব্দে দেখবেন একরকম না। সে যখন বলবে তখন দেখবেন শব্দের ভ্যারিয়েশন আছে। মানে আমাদের দেশের সময় এবং বাস্তবতায় যৌক্তিক সময় কতটুকু মনে হয় আপনার কাছে? এটা প্রশ্নটা তো রং আমি মনে করি আর কি। কোশ্চেনটা ইটসেলফ রং কোশ্চেন, কিন্তু এই প্রশ্নটা নিয়ে তো আলোচনা। হ্যাঁ না, ওই যে বললাম যে আলোচনাটা ইম্পোজ করা হচ্ছে। এটা অর্গানিক কোশ্চেন না, ইট ক্যানট বি দ্য অর্গানিক কোশ্চেন অফ দ্য টাইম। অর্গানিক কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যান্ডেট অফ দ্য রেজিম। কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের ম্যান্ডেট হচ্ছে শহীদের রক্ত হচ্ছে তার ম্যান্ডেট। 1600 মানুষ জীবন দিয়েছে, এটা বিচার করতে হবে। প্রত্যেকের নাম, ঠিকানা, বাড়ি, ঘর, গল্প, কার বুলেটে 7.62-তে মারা গেছে, পিটুরিতে মারা গেছে, মিলিটারি রাইফেলে মারা গেছে, স্নাইপার শুট করছে, এটা জানতে হবে। এই জানাটা হলো আমার ম্যান্ডেট। যতক্ষণ সময় লাগে আমাকে সময় দিতে হবে, আমাকে সময় নিতে হবে এই শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করবার। এটাই যৌক্তিক সময়, এটা সময় দিতে হবে আমাকে। আমাকে যে নতুন বাংলাদেশের গল্প বলেছে, দেশটা তোর বাপের না, ইটস এ ম্যান্ডেট। এই ম্যান্ডেট হচ্ছে দেশটা মানুষের বানানোর ম্যান্ডেট। স্লোগানে বলা হয়েছে যতদিন পর্যন্ত ফেরাউন ক্ষমতায় থাকবে অতদিন পর্যন্ত মুসারা জন্ম নিতে থাকবে। এটা হলো আমার ম্যান্ডেট, যে এই যে ক্রিমিনাল কার্টেল হয়েছে বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে, এই কার্টেলকে উৎপাটন করতে হবে।
আমি নির্বাচন করলেই তো নির্বাচন হবে না। বাংলাদেশে 12 কোটি প্লাস ভোটার আছে। পৃথিবীর অধিকাংশ ডেমোক্রেসি প্র্যাকটিসিং কান্ট্রিতে এই পরিমাণ মানুষ নাই, সেখানে আপনার 12 কোটি প্লাস ভোটার আছে। তার ভিতরে মাইলানের ফ্রেন্ড রুমিন বলেছে যে 3.5-4 কোটি মানুষ ভোট দিতে পারে না, মানে ভেরি ইয়াং ভোটার্স, আন্ডার 35। এই মানুষগুলোর এক্সপেকটেশনকে আপনি নতুন বাংলাদেশে, তোর বাপের দেশ না সেরকম একটা দেশে তো অ্যাকোমোডেট করতে হবে। সাডেনলি ভোটটা তো আমার নতুন বাংলাদেশ দেয় না। এখনো তো মূর্তিগুলো রয়ে গেছে, শেখ মুজিবের, শেখ পরিবারের যত মুরাল আছে এখনো দেখতে পাচ্ছি সেগুলো। এখনো অনেক উপদেষ্টা ওই কালো পেঙ্গুইন পরা কোটের ছবিগুলো সরাইতে সাহস পাচ্ছে না, তারা এখনো সুশীল সাজার চেষ্টা করছে। ভয়টা কোথায়? ভয়টা হচ্ছে তারা এই মুভমেন্টকে তো ওন করেন না অনেকে। অধিকাংশ অ্যাডভাইজার নেভার ওউন্ড দিস মুভমেন্টস। এই যে জুলাই আগস্টে গণ অভ্যুত্থান হয়েছে, তারা এক ফোঁটা ঘামও ঝরান নাই, এক ফোঁটা রক্তও ঝরান নাই, একদিন মিছিলও করেন নাই অধিকাংশ, কিন্তু বুদ্ধি তো ঝরাতে পারেন। তারপর আমরা ম্যান্ডেট দিয়েছি কেন? ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট। প্রিন্স ভাই যেটা বলেছে যে আমরা কেন মনে করেছি, বিকজ আমার জাতীয় শত্রু মিত্র প্রশ্নে আমাকে একটা জায়গাতে এসে একমত হতে হয়েছে, সেই একমতের জায়গাটা হলো তার ম্যান্ডেট। অতএব জনগণের চাওয়া, যৌক্তিক সময়, এই ফ্রেজগুলোর মানে হচ্ছে নতুন বাংলাদেশে একটা নতুন রকমের নির্বাচন হতে হবে। ভোট দেখেন, আপনি ভোটটা করবেন কিভাবে? 43,000 সেন্টার আছে, প্রত্যেকটা সেন্টারের ভিতরে অসংখ্য পোলিং বুথ আছে, 17 লক্ষ লোক লাগবে ন্যূনতম এই পোলিং বুথগুলোকে আপনার সেফগার্ড করতে। ল এনফোর্সমেন্ট এজেন্সি, লোকাল স্টাফ, অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনে যে অরাজকতা চলছে, এই ডিসিপ্লিনগুলো মেনটেন না করে, না এনে আপনি ফ্রি ফায়ার ইলেকশন করতে পারবেন না। মানে সেটাই আপনার প্রশ্ন। পারফরম্যান্স বেসড এক্সটেনশন। জি, আসাদুজ্জামান ফুয়াদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি একটু এই প্রসঙ্গে বেস্টার রুমিন ফারহানা কি বলবেন? আমি কোনো প্রশ্ন রাখছি না, নিশ্চয়ই তার যে স্পিরিট এবং যে বক্তব্যের যে কন্টেন্টগুলো আপনি বুঝতে পেরেছেন। না, ফুয়াদ ভাই যে কথাটি দিয়ে শুরু করেছেন, এই সরকারের ম্যান্ডেট কি, এই প্রশ্ন আমরা উঠতে দেখেছি। সরকারের ম্যান্ডেটটা কি? এটা তো কোনো ইলেকশনের মাধ্যমে আসেনি, তাহলে এটা আসলো কি করে, হলো কি করে? এই সরকারটির জন্ম হয়েছে আমাদের দীর্ঘ 16 বছরের সংগ্রাম এবং গত 1.5 মাসের যেই তীব্র লড়াই, ছাত্র জনতার যে তীব্র লড়াই, তাদের রক্ত, তাদের নানান রকম আত্মত্যাগ, কয়েক হাজার মানুষ কিন্তু এখনো পঙ্গু অবস্থায় আছে। মতান্তরে 22,000 থেকে 25,000 মানুষ আহত হয়েছে এই অভ্যুত্থানে। আমরা প্রায় 1000 খানেক মানুষ জীবন দিয়েছে। সুতরাং এই রক্ত, মানুষের আত্মত্যাগ, মানুষের বছরের পর বছর নির্যাতনের ভেতর দিয়ে যাওয়া, এই সকল কিছুই এই সরকারটিকে ম্যান্ডেট দিয়েছে নিঃসন্দেহে। এবং এই সরকারটির উপরে সাধারণ মানুষের আস্থা এবং স্বপ্ন আকাশচুম্বী। সে কারণেই আমরা দেখতে পাই এই যে এই অভ্যুত্থানটিতে কিছু মানুষ লড়াই করেছে, কারণ তারা মনে করেছে তাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে গত কয়েক বছর বাংলাদেশে থাকতে হয়েছে। তারা ভোট দিতে পারে নাই, তারা মত প্রকাশ করতে পারে নাই, তারা স্বাধীনভাবে লিখতে পারে নাই, বলতে পারে নাই, তারা কথা বললেই রাজাকার ট্যাগ দেওয়া হয়েছে, তাদেরকে ডিগ্রেডিং, ডিমিনিং স্টেটমেন্ট করে, তাদেরকে লেবেলিং করে, তাদেরকে একেবারেই একটা সেকেন্ড ক্লাস সিটিজেনের মতন তাদেরকে ট্রিট করা হয়েছে। এটা একটা বড় অংশের মানুষ বিশ্বাস করেছে এবং তারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। এবং আন্দোলনের এই 2 মাস পরে এসে বেস্টার রুমিন ফারহানা এখনো আমরা শুনতে হচ্ছে, নিশ্চয়ই সেই আলোচনাটি আপনারও চোখ এড়িয়ে যায় নাই, যে জুলাই বিপ্লবে কার কতটুকু অবদান, কার কতটুকু কৃতিত্ব। আমি সেই জায়গাটাতেই আসছি। এই যে একদল মানুষের কথা আমি বললাম, আরও একদল মানুষ আছে যারা ভাবছে যে এই হাসিনা থাকলে তাদের পক্ষে ওই পাঙ্গাস মাছের কাটাই খেতে হবে, তাদের পক্ষে আর একটা পাঙ্গাসের টুকরো খাওয়া কখনো সম্ভব হবে না। কারণ তারা দেখেছে যে এই সরকারের সময় হাসিনার 15 বছরে কিছু মানুষ অবিশ্বাস্য পরিমাণ ধনী হয়ে গেছে, কিছু মানুষ অবিশ্বাস্য পরিমাণ সম্পদের মালিক হয়েছে। বিশ্বে বাংলাদেশ প্রথম হয়েছে অতি ধনী বৃদ্ধির হারে, যার সম্পদের পরিমাণ $350 কোটি ওপরে। তো সুতরাং এই অবিশ্বাস্য পরিমাণ অর্থ সম্পদ আমরা তো দেখেছি কিছু মানুষের হাতে গেছে, আর কিছু মানুষ একেবারেই অদ্ভুত একটা অবস্থার মধ্যে পড়েছে, যারা তাদের দৈনন্দিন পুষ্টির চাহিদা পর্যন্ত মেটাতে পারছে না, সন্তানের স্কুলের খরচটা দিতে পারছে না। কালকে মইনুল ইসলাম সাহেবের একটা দীর্ঘ আর্টিকেল ছাপা হয়েছে বৈষম্যের বাংলাদেশ। সেই বৈষম্যতে উনি দেখিয়েছেন শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, আয়, সকল ক্ষেত্রে বৈষম্য এতটাই তীব্র যেটা পয়েন্ট গিনি সহগের
0.499-এ গিয়ে ঠেকেছে, যেটা অতি বৈষম্যকে ইন্ডিকেট করে। কিছু মানুষ যুক্ত হয়েছে এই আন্দোলনের সঙ্গে কারণ সে মনে করেছে সে যেই বাংলাদেশের স্বপ্ন দেখছে সেই বাংলাদেশটা আসলে এই সরকার দিয়ে সম্ভব না, সরকার পরিবর্তনের মধ্যেই একটা নতুন বাংলাদেশে দেখতে হবে। সুতরাং এক একটা মানুষ কিন্তু এক এক রকম স্বপ্ন থেকে এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং এই এতগুলো মানুষের এত বিভিন্ন ধরনের স্বপ্ন পূরণ ডেফিনেটলি, আপনি যৌক্তিক সময় জিজ্ঞেস করছিলেন, বলা হচ্ছিল এক কাপ চায়ের যৌক্তিক সময়, কিন্তু আপনারা তো কেউ সময়টা বলছেন না, নানা যৌক্তিক সময়টা নিয়ে আপনারা নানা ধরনের যৌক্তিক ব্যাখ্যায় দিচ্ছেন, কিন্তু সময়টা উল্লেখ করছেন না যে এত সময়, এই সময়টা হলে সেটাকে আমরা যৌক্তিক বলতে পারি। আমি তো বলেছিলাম যে আমার সেগমেন্টে তো আমি বলেছিলাম যে এটাও আলাপ আলোচনার মধ্যেই ঠিক হবে এবং এখানে তো আসলে অনেকগুলো স্টেক হোল্ডার, ভোটাররা স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডার, অন্তর্বর্তীকালীন সরকার স্টেক হোল্ডার। যেহেতু সরাসরি ভোটারের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সংযোগ নাই, মাধ্যমটা হচ্ছে পলিটিক্যাল পার্টিজ এবং পলিটিক্যাল পার্টিজের সঙ্গেই তাদের আলোচনায় বসতে হবে এবং এই যৌক্তিক সময় তাদেরকে নির্ধারণ করতে হবে। হ্যাঁ, যৌক্তিক সময়ের একটা আইডিয়া আমাদের সেনাপ্রধান দিয়েছেন যে সংস্কারগুলো শেষ হবার 18 মাস পরে। যদিও 18 মাস কি টোটাল সময় নাকি সংস্কারের পরের 18 মাস, এটা নিয়ে আর্গুমেন্ট আছে। তবে হ্যাঁ, এই ব্যাপারে তো আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব শফিক ভাই, উনি ক্লিয়ার করেছেন এটা পরের 18 মাস। বেস্টার রুমিন ফারহানা, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। হারুন রশিদ, হারুন ভাই, আসতে চাই যে আসলে সরকারের ম্যান্ডেট এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিগত সরকারের পতন, যে যেখান থেকে আন্দোলন করুক, সংগ্রাম করুক, সেই জায়গাতে তো আসলে স্বস্তি নিয়ে, একটা আস্থা নিয়ে এই আন্দোলন সংগ্রামে অংশ নেওয়া। এই প্রসঙ্গে একটু যুক্ত করি যে আসলে আমাদের রাজনীতি স্বস্তির, আস্থার জায়গাটার প্রসঙ্গে, বিশেষ করে প্রতিবেশী দেশের সাথে যে সম্পর্ক, নতুন সম্পর্ক বিনির্মাণের একটি প্রশ্ন, যে স্বাধীন একটি দেশ হিসাবে ন্যায্যতার প্রশ্ন, সেখানে কি ইলিশ যখন রাজনৈতিক মাছে পরিণত হয় সেখানে সম্পর্কের ধরন কি বদলাবে কিনা? মানে আপনি ইলিশটি সামনে নিয়ে আসলেন। জি, এটি রাজনীতির অংশ হয়ে দাঁড়িয়েছে, রাজনীতির অংশ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু প্রতিবেশীদের সাথে সম্পর্ক হবে আমাদের সমতা, ন্যায্যতা এবং ডিগনিটির উপরে ডিপেন্ড করে। সেখানে ইলিশ দেয়া না দেয়া এটা খুব বেশি ফ্যাক্টর না, কিন্তু যেহেতু আমাদের সম্পর্কগুলো আমাদের ন্যায্যতা, সততা এবং স্বাধীনতার ভিত্তিতে ছিল না, এই কারণেই ইলিশটি একটি ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে। এখন এটা একটা প্রতীক হয়ে দেখা দিয়েছে যে আপনার সাবেক যে স্বৈরশাসক শেখ হাসিনা, উনি কিন্তু বলেছিলেন যে আমি এত দিয়েছি যে ওরা আর কী দেবে আমাদের। তো এটি তো আর ন্যায্যতার প্রশ্ন না। সেই জায়গা থেকে যদি সম্পর্কটা তৈরি করা যায় তাহলে আপনি ইলিশও দিতে পারেন, আপনার প্রয়োজনীয় জিনিস আনতেও পারেন, মানে সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে চাই। এখন আপনি পলিটিক্যাল জায়গা থেকে যে জিনিসটা, আপনি প্রতিবেশী আমাদের ভারত, সবাই বলে 3 দিকে, আমি বলি 4 দিকে। আমি প্রতিবেশী পরিবর্তন করতে পারছি না, কিন্তু প্রতিবেশীর কাছে আমি বোডাউন করে দেবো, এইটাও তো হতে পারে না। সুতরাং আমি আমার শক্তি, আমার স্বাধীনতা নিয়ে আমার অবস্থানকে জারি রাখতে হবে। সেই জারি রাখার কৌশলটি, সব রাষ্ট্রের সক্ষমতা বা ক্ষমতা সমান থাকে না, কারোর অস্ত্রশক্তি বেশি, কারোর ব্রেইনের শক্তি বেশি, কিন্তু মানুষ কি দেখতে চায়, একটা দেশের নাগরিকটা দেখতে চায় যে আমার যারা স্টেটকে পরিচালনা করে তারা রাইটলি অ্যাক্ট করে কিনা। তো সে রাইটলি অ্যাক্ট করা কিন্তু খুব একটা বিষয়টা এমন যে আপনি একটি বড় রাষ্ট্র, আপনি যা খুশি আমার সঙ্গে তাই করবেন আর আমি সেটা মেনে নেব, কিন্তু রাইটলি অ্যাক্ট করলে শুধুমাত্র আমার নাগরিকরাই তো জানলো না, সারা বিশ্ব জানলো বিষয়টা কোথায়। আমাদের যদি ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো আমরা সবসময় দ্বিপাক্ষিক ইস্যুতেই দেখার চেষ্টা করেছি, কিন্তু এটি বহুপাক্ষিক আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ারও সুযোগ ছিল। সেখানে আমরা কি সমাধান পাবো আমরা জানি না, বাট আমরা যেটা চেষ্টা করছি, আমরা যে আসলে এ ধরনের বোডাউন করব না, এটি প্রমাণ করা খুব জরুরি। এই সময়টা তো একটা সময়, এক্ষেত্রে হয় কি একটা সন্দেহ, অবিশ্বাস, কিন্তু আমি আপনাকে বলি এটা কিন্তু স্টকহোম সিনড্রোমের মতো। আমি খুব বেশি ব্যাখ্যা দিচ্ছি না, ডাকাতের সঙ্গে দীর্ঘদিন থাকতে থাকতে ডাকাতকে অনেক সময় ভালো মনে হয়। আমি এই স্টকহোম সিনড্রোমটার ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি না। তো আপনি মনে করেন না জিপিপি এই সময়ের পরে রাতারাতি আমাদের মানসিকতার পরিবর্তন হয়ে গেছে? আমরা কিন্তু খুব সহজেই বলে ফেলি যে আগের দিনটাই ভালো ছিল, কিন্তু যখন আপনি আগের দিনটা এনে দেবেন সেই ভয়াবহতা, তখন কিন্তু আপনি বুঝছেন যে আসলে নতুন দিনের প্রত্যাশায় কাজ করা উচিত। মানে সেই ভাবনায় যারা ভাবছেন, মানে সেই জায়গাতে জুলাই বিপ্লবের আন্দোলন সংগ্রামে মধ্যবিত্ত বা নিম্নবিত্তের একটা বড় অংশ, জনগোষ্ঠী অংশ নেওয়ার মূল কারণ হলো যে তার আয় দিয়ে ব্যয় নির্বাহ করার জায়গাটাতে একটা বড় ব্যবধান তৈরি হয়েছে। এখন বাজারের দিকে তাকালে অথবা বাজারে গেলে নিশ্চয়ই সেই অভিজ্ঞতা আপনার আছে, সেখানে কি একটা স্বস্তি আমরা দেখতে পাই? আমি সেটাই বলছি যে হ্যাঁ, এই জায়গাটায় পরিবর্তনটা দরকার, কিন্তু
মানুষ কিন্তু সময় দিতে চায়, সে কিন্তু সময় দিচ্ছে। যে জিনিসটা করা প্রয়োজন আমি মনে করি সেটি হচ্ছে যে আপনি আপনার প্রসেসগুলো ঠিক করছেন কিনা। আমরা জানি খুব সহজে মানুষ বুঝতে পারে, কারণ এই অর্থনীতি বোঝার জন্য আপনার খুব বড় মাপের ইকোনমিস্ট হওয়ার দরকার নেই। যে আমরা যদি চাঁদাবাজিটা বন্ধ করতে পারি তাহলে সার্টেন অ্যামাউন্ট আপনার এই কস্টটা কমে যাবে। এখন তো চাঁদাবাজি থাকার কথা না। না আছে, আপনি থাকার কথা না, সেটা একটা জিনিস, কিন্তু মানুষগুলো তো, আমি আপনাকে বলি, আমি একটা উদাহরণ দিই, আমি ক্রাইম রিপোর্টার হিসেবে বলি, এই যে ফুটের যে চাঁদাবাজি, এটার সাথে পলিটিক্সের কোনো সম্পর্ক নেই। এই চাঁদাবাজি করে পুলিশ, সে তার সময় মতো এখানে লাইনম্যান নিয়োগ করে, সে পলিটিক্যাল হতে পারে, নন পলিটিক্যাল হতে পারে। আপনার কি মনে হয় পুলিশ তার ডিমোরালাইজ হয়ে গেছে বিভিন্ন জায়গায়, কিন্তু ওই কাজটি বন্ধ করেনি? আমি আপনাকে বলি, যে জায়গাটি যে কারওয়ান বাজারে, সে কি এখন চাঁদা দেয় না? কয়েকদিন, 4 থেকে 5 দিন আপনার, বা আরও 10 দিন, একটা অবস্থা যে কেউ সাহস পায়নি যে চাঁদাবাজি করব কি করব না, সে কনফিউজড ছিল। এখন কি? এখন হচ্ছে, আপনি অস্বীকার করার কোনো জায়গা নাই। এইগুলোকে আমি যে বলবো এটা পলিটিক্যাল পার্টির ছত্রছায়া হচ্ছে তা না, ওই শক্তিগুলো সংঘবদ্ধ শক্তি। আপনি আমাদের স্টেটের ভিতরে স্টেট, আপনাকে কিন্তু আমি বলেছিলাম ডিপ স্টেট যেমন আছে, তেমনি স্টেটের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র স্টেট আছে। তারা পলিটিক্সের ছত্রছায়ায় থাকে, বাট তাদের ছোট্ট ছোট্ট ক্লাস্টার আছে, তারা কিন্তু অ্যাক্ট করে। আপনি মনে করার কারণে আমি একটা কথা বলি, শেষ করি। পরিবহন খাতে যে চাঁদাবাজি, এই চাঁদাবাজি কিন্তু সবসময় সরকারের সময় চলে, কেন জানেন? যারা ক্ষমতায় থাকে তারা বেশি নেয়, যারা ক্ষমতার বাইরে থাকে তারা কম নেয়, দুই পক্ষই নেয়। তার মানে ওই প্রশ্নে সর্বদলীয় ঐক্য। ইয়েস, আপনি দেখবেন তো সেই জায়গাটায় খুব অ্যাড্রেস করা খুব জরুরি। জি, অসংখ্য ধন্যবাদ। হারুন রশিদ ভাই, নুরুল হক নূর, আপনার কাছে আসতে চাই যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে জনমনে কতটা স্বস্তি তৈরি হলো, পাশাপাশি নির্বাচনের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে কতটা আস্থা তৈরি হলো? সবাইকে শুভেচ্ছা। আমি ট্রাফিক জ্যামের কারণে প্রায় আসতে 2.5 ঘন্টা লেগেছে, যেখানে 40-45 মিনিটের বেশি লাগার কথা না। প্রোগ্রাম শেষ করে যারা আলোচক, তারা আসলে বাসায় কে কতক্ষণে যেতে পারবে সেটি নিয়ে একটা সন্দেহ আছে, যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে। তো এইটা হচ্ছে আজকে আমাদের কিন্তু একটা আলোচনার টপিকস হতে পারে, এই যে ঢাকারকে যে আপনার বিশেষ করে সুয়ারেজ সিস্টেমটা, অল্প কিছুক্ষণ পানি হলেই কয়েক ঘন্টার বৃষ্টিতেই কিন্তু পুরো ঢাকা পানির জলাবদ্ধতা একটা অচল নগরীতে পরিণত হয়। এই ইন্টারিম গভর্নমেন্টকে কিন্তু এই বিষয়ে কাজ করতে হবে। এবং ট্রাফিক জ্যামের কথা আমরা দীর্ঘদিন ধরেই শুনে আসছি, যে বিশেষ করে আমাদের পার্কিংয়ের ব্যবস্থাটা সঠিকভাবে না ব্যবস্থা করা, এবং বিশেষ করে ফুটপাত দখলের অন্যতম একটা কারণ হচ্ছে ট্রাফিক জ্যাম। তারপর তো সিস্টেমেটিক কিছু পরিবর্তন প্রয়োজন হবেই। তো আশা করি যে সরকার এই বিষয়টি নজর দেবেন, যেহেতু উপদেষ্টারা খুব বেশি প্রোটোকল নিয়ে চলেন না, কাজে তারাও এই ট্রাফিক জ্যাম ফেস করেন। এবং আপনি যেই বিষয়টি বলেছেন যে স্বস্তি, আমি আজকে দুজন ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে দেখা হয়েছিল, তারা পরিচিতি, আমাকে হয়তো ফেসবুক দেখেছে, ছবি তুলতে এসেছেন, তারা বাংলাদেশে কাপড়ের বিজনেসের সাথে জড়িত। তো তারা বলছিলেন, ভাই ভালো লাগছে, এয়ারপোর্টে এসে আগের মতো বেশি দৌড়াদৌড়ি করতে হয় নাই, খুব সহজে আমরা এয়ারপোর্ট ত্যাগ করতে পারছি। তো এই দুজন বিদেশির মুখে এই পরিবর্তনের একটা কথা, এটা নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক। পাশাপাশি জেনারেল প্রবাসী যারা আসছে, তারাও অনেকে খুব স্বস্তি প্রকাশ করছে সোশ্যাল মিডিয়াতে, যে না, আগের চেয়ে অনেক একটা স্বস্তিদায়ক, আমরা এয়ারপোর্ট থেকে ব্যাগ ট্যাগ নিয়ে দ্রুত সময়ের মধ্যে আসতে পারছি। এয়ারপোর্টের একটা জায়গা, অন্যান্য ক্ষেত্রেও কিছুটা হয়তো স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে, জনজীবনের স্বাভাবিক কিছু বিষয়। আবার অস্বস্তির মাত্রাও চরম লেভেল আছে, বিশেষ করে ধরেন প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে, যে আজকে একজন মানুষ এই রাত্রে কারো বাড়িতে ডাকাত পড়েছে কিংবা কেউ ছিনতাইকারীর শিকার হয়েছেন, ইনস্ট্যান্ট যে ফোন করে পুলিশের সহযোগিতা পাবেন, পুলিশ আসতে আসতে ওই যে ডাক্তার আসিবার পূর্বে যে রুগী মারা গেল, সেটা যে উল্টো প্রভাব, যে আপনার রুগী মারা যাওয়ার পরে ডাক্তার। কিন্তু আমরা তো জানি পুলিশ জনগণের বন্ধু। না, বন্ধু ঠিক আছে, কিন্তু এখন পুলিশ কিন্তু একেবারেই ফাংশন করছে না। পুলিশ 30% ফাংশন করছে কিনা সেটা সন্দেহ আছে, যার কারণে কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার ফলে আপনি যতই বলেন, পুলিশ যে নুরুল হক নূর, এখানে একটু আপনার কাছ থেকে আরেকটু স্পষ্ট করে বোঝার চেষ্টা করি যে পুলিশ যে ফাংশন করছে না, সেটি তার জুলাই বিপ্লবে তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে নৈতিক অবস্থান জায়গাটা ঢিলে ঢালা হয়েছে, সেটি একটি কারণ আপনি বলবেন কিনা সেটি শুনবো। পাশাপাশি হারুন রশিদ ভাই যেটি বললেন যে আসলে সেই ডিমোরালাইজ সিচুয়েশন থাকলেও চাঁদাবাজি কিন্তু বন্ধ হয়নি। না, একটা তো ডিমোরালাইজ পরিস্থিতি তো আছে, তারা
যেভাবে জনগণের বিরুদ্ধে আসলে পুলিশ তো দাঁড়ায় নাই, পুলিশকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, কাজে এখন জনগণকে ফেস করতেও তারা ভয় পাচ্ছেন। এমনকি কিছুদিন আগে সচিবালয়ে আপনার ক্রাউড আপনার ডিসপাস করার জন্য সিনিয়র অফিসার অ্যাকশনের অর্ডার দিয়েছিলেন, 2-3 জন ছাড়া কেউ কিন্তু নড়েও নাই, বিকজ তারা আর দায় নিতে চাচ্ছে না। সুতরাং এই পুলিশকে আসলে অ্যাক্টিভ করতে হলে আপনার অনেক ধরনের পদক্ষেপ নেওয়া লাগবে। কার্যত খুব দ্রুত সময়ের মধ্যে পুলিশ অ্যাক্টিভ হবে না, তাহলে নিশ্চয়ই তার অল্টারনেটিভ একটা ব্যবস্থা আপনাকে করতে হবে। সেক্ষেত্রে এখন পুলিশের নাম পরিবর্তন করবেন নাকি নতুন কোনো বাহিনী ফরমেশন করবেন, মাস্ট বি আপনাকে নতুন কোনো পদ্ধতি দিতে হবে। আর্মিকে দিয়ে কেউ কেউ বলছেন পোশাক পরিবর্তন করলে কি হবে, পোশাক পরিবর্তন থাকবে কি থাকবে না সেটা নিয়েও কথা হচ্ছে। র‍্যাব তো ইন্টারন্যাশনালি একটা ব্যান্ড অর্গানাইজেশনে পরিণত হয়েছে, একটা ডেথ স্কোয়াড হিসেবে পরিচিত। কাজেই র‍্যাবকে বিলুপ্ত করে আপনার একটা প্যারা মিলিটারি বা এই পুলিশ কিংবা র্যাবের আদলে আরেকটা বাহিনী গঠন করা যেতে পারে। কারণ এখন যেহেতু পুলিশকে দিয়ে কাজ হচ্ছে না, র্যাবের প্রতি আন্তর্জাতিক একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে। শুধুমাত্র সামরিক বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সারা বাংলাদেশকে কন্ট্রোল করা যাবে না। দ্বিতীয়ত আপনি সরকারের মেয়াদ নিয়ে যেটি বলছিলেন, এখন আমি অনেকগুলো বক্তব্য খুব কড়াভাবেই বলেছি, যদিও আমার এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি সরকার 2 বছর থাকলো কিনা 5 বছর থাকলো এটা ব্যক্তিগতভাবে আমাদের দল এবং আমাদের খুব বেশি এটা নিয়ে মাথা ব্যথা নেই। কারণ রাজনীতি আমরা মনে করি যে রাষ্ট্র যেই জায়গায় গিয়ে পৌঁছেছে, একটা যৌক্তিক রিফর্মের জন্য যে যৌক্তিক সময়টা প্রয়োজন সেটা হতে পারে 1 বছর, 6 মাস, 2 বছর। সেখানে মাস্ট বি সরকারের কাজের উপরে নির্ভর করবে যে সরকারকে কতক্ষণ আমরা সহ্য করবে। এবং গণমাধ্যমে আপনার একটি বক্তৃতা কোট করে এভাবে শিরোনাম হয়েছে যে সরকারকে 2 বছর সময় দেওয়া উচিত, সেটি প্রকৃতভাবে আপনার বক্তব্য ছিল কিনা? আমি এই বক্তব্য আরো 1 বছর আগে শেখ হাসিনার সরকার থাকতে বলেছিলাম যে দেশের বর্তমান পরিস্থিতিতে 2 বছরের জন্য একটা জাতীয় সরকার দরকার। এখন এই সরকার আপনার এতটা জনসমর্থন নিয়ে আসলো, কিন্তু কিছুদিন আগে একটা পত্রিকার জরিপে প্রকাশিত হয়েছে যে 51% জনগণ সরকারের কর্মকাণ্ডে 2 মাসে সন্তুষ্ট না। তার মানে এই যে একটা এত পপুলারিটি নিয়ে সরকার আসলো কিন্তু 2 মাসে সে আস্থাটা কিন্তু ধরে রাখতে পারছে না। বিশেষ করে রাজনৈতিক দলগুলো কিন্তু সরকারের কর্মকাণ্ড সম্পর্কে অন্ধকারে, তার ফলে তারা কিন্তু বারবার নির্বাচন রোডম্যাপ সম্পর্কে তাগিদ দিচ্ছে। এবং শনিবার থেকে বৈঠক, সরকারের শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু বৈঠক। সরকারের 2 ধরনের যে বক্তব্য, রুমিন আপান ভুল বলছে নাকি আমি ভুল বলছি আমি বুঝতেছি না, সেনাপ্রধান সম্ভবত বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে, আর প্রেস সচিব বলেছিলেন যে সংস্কারের 18 মাস পরে। তো কাজে এই বক্তব্য কিন্তু সরকারের অভ্যন্তরীণ একটা আপনার স্ববিরোধী অবস্থান প্রকাশ করছে। আবার সরকার প্রধান বলছেন যে আপনার আমাদের মুখ থেকে যেটা শুনবেন সেটাই বক্তব্য। কিন্তু আমার মনে হয় যে সেনা প্রধান কিংবা আরো যারা বক্তব্য রেখেছেন তারা একেবারে সরকারের আলোচনার বাইরে বক্তব্য রাখেন না। কাজেই সেই ক্ষেত্রে সরকারকে পরিষ্কার করতে হবে, রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করেই কিন্তু তাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ। আরো আলোচনা শুনবো ববি হাজাজ ভাই। জি জি প্লিজ। একটু 2টা লাইন আমি নূর ভাইয়ের সাথে অ্যাড করি। 2 রকম কথা এসছে রয়টার্সে, আমি রয়টার্সের ইংলিশে এটা পড়লাম 2 রকম। প্রথম একটা জায়গায় উনি বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন, আরেকটা জায়গায় উনি বলেছেন সংস্কারের পর, তারপরে 18 মাস। এখন যেটা হয়েছে যে প্রেস সচিব যিনি আছেন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব, উনি বলেছেন যে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে সংস্কারের পরে 18 মাস। কিন্তু উনি এটা ক্ল্যারিফাই করার আগে আমরা দেখলাম যে প্রথম আলো সহ সকল মিডিয়াগুলো কিন্তু হেডলাইন করে দিয়েছে 18 মাস পরে নির্বাচন। জি বেস্টার রুবিন ফারহান, অসংখ্য ধন্যবাদ। ববি হাজাজ ভাই শুরুর দিকে আরেকটি প্রশ্ন ছিল সেটি শুনবো, এরপর আপনার কাছে আরো নির্দিষ্ট প্রশ্ন আছে। আমি একটু প্রশ্নটি যদি আপনাকে মনে করিয়ে দিই যে বিগত সরকারের যে এই জুলাই বিপ্লবে তাদের যে গণহত্যার যে বিচারের প্রসঙ্গে আওয়ামী লীগ সহ 14 দলের বিচার চেয়ে আপনি যে আবেদন করেছেন সেই জায়গাতে আপনি কতটা আশাবাদী, এটি ছিল প্রশ্ন। আমি এটা বলার আগে একটু জাস্ট ছোট ইস্যু অ্যাড্রেস করে নিই। আমি উইথ অল ডিউ রেসপেক্ট আমার বিজ্ঞ সহ আলোচক ওনারাও, আমরা সবাই চাই, আজকে এখানেও কথা বলে পরিষ্কার যে আমরা সবাই চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার শক্তভাবে সুন্দরভাবে যেন সরকার ধরে রাখতে পারেন এবং সংস্কার করে সামনে জনগণের সরকার মানে নির্বাচিত সরকারের হাতে দিতে পারেন। তবে একটু পরিষ্কার করা দরকার যে এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের মনোনীত সরকার না, নির্বাচন লাগবে জনগণের মনোনীত সরকার হতে হলে। অন্তর্বর্তীকালীন সরকার আমরা সবাই মিলে বসে আছি এবং আমরা বিশ্বাস করি যে জনগণও ফুল সাপোর্ট দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। দুটো ভিন্ন জিনিস, সরকার ফুল সাপোর্ট দিচ্ছে আর জনগণ অ্যাকচুয়ালি বসিয়েছে, জনগণ বসায়নি, কিন্তু জনগণ ফুল সাপোর্ট দিচ্ছে এবং আমরা আমাদের সবার প্রয়োজন তাদেরকে ফুল সাপোর্ট দেয়া। এবং আমি একই সাথে নুরুল হক নূরের সাথে পুরোপুরি একমত যে 2 বছর 3 বছর 5 বছর এটা বড় বিষয় না। অবভিয়াসলি জনগণকে আমরা খুব বেশি ডিলে করাতে পারি না তাদের সরকার পেতে, কিন্তু এখন আলোচনাটা আসলে সময় ভিত্তিক না, এখন আলোচনাটা আসলে কি করছেন কি করবেন এটা ভিত্তিক।
সো সরকারের কি ম্যান্ডেট এটাও এখন আর প্রশ্ন না, যদিও আজকে তোলা হয়েছে, এবং এটা মানে একেবারে মানে সর্ট অফ মুড পয়েন্ট না, কিন্তু এখন বড় প্রশ্ন না, বড় প্রশ্ন হলো লক্ষ্য উদ্দেশ্য, এবং লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার করে সেগুলোর উপরে কাজ করতে করতে যদি আমরা সবাই মিলে ওনাদেরকে সহযোগিতা করি, কাজ করতে করতে যদি 1.5 বছর লাগে, নুরুল হক নূর যে পয়েন্টগুলো তুললেন যে আপনার সর্ট অফ সরকারি কাঠামোগত মানে আপনার এই যে পুলিশ বলেন বা যেটাই বলেন, নির্বাচন করতেও যে জিনিসগুলো লাগবে বিশাল, বা ব্যারিস্টার ফুয়াদ যে পয়েন্টগুলো তুললেন যে 40,000-এর উপরে ভাই পোলিং সর্ট অফ আপনার পোলিং সেন্টার, এখানে আপনার 17 লাখের উপরে আপনার সর্ট অফ কর্মরত আপনার ব্যক্তিত্ব লাগবে এই একটা নির্বাচন পরিচালনা করতে। তো এগুলো রাইট নাও এই জায়গায় আমরা নাই। তো এটার জন্য কি কি সংস্কার লাগবে, কি কি ভাবে লাগবে, এগুলো আমাদের নিয়ে বসলেই হয়। সবাই আমরা যখন যৌক্তিক বলি, যে কোনো যুক্তির আগে কি বিষয় যুক্তি এটা পরিষ্কার করতে হয়, তো আনফর্চুনেটলি সরকার এখনো করেননি। আমরা চাই তাদের কাছ থেকে এটা পরিষ্কার, এবং আমরা ফুল সহযোগিতা, আমি শিওর এখানে যারা বসে আছি, মানে বিএনপি 15 বছর ধরে লড়েছে জন্ম থেকে, মানে পার্টির জন্ম থেকে, এনডিএম গণ অধিকার পরিষদ, এবি পার্টি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়ে আসছে। সো আমরা সবাই এই সরকারকে স্টেবল দেখতে চাই। এখন আসেন আপনি যেটা বললেন যে আবেদন, জি 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 14 দল, দেখেন আমরা প্রথমত হাসিনা ফ্যাসিস্ট হাসিনার সরকার গণহত্যার জন্য দায়ী। তবে আমরা গত 15 বছরে বহুবার দেখেছি যে 14 দল মানে হাসিনার সাথে সাপোর্টে যারা ছিল, এরা এই দায় পুরোপুরি এড়াতে পারে না। আপনি সেটা ওয়ার্কার্স পার্টি বলেন, আপনি সেটা জাসদিনু বলেন, তরিকত ফেডারেশন বলেন, যেটাই বলেন, সাম্যবাদী দল বলেন, এরা এড়াতে পারে না। তবে আরো পরিষ্কারভাবে যাদের কথা বললেন অনেকেই এখন কারাগারে আছে। হ্যাঁ না না, আমি দল এবং নেতা, আমি কিন্তু দলের স্পেসিফিক বলছি, আমি নেতার কথা শুধু বলছি না। পরে প্রশ্ন আসবে যে এই দলটাতে নেতৃত্ব কারা দিয়েছে, দলটা এই ডিসিশন কেন নিল, এটা পরের প্রশ্ন। কিন্তু প্রথম প্রশ্ন আমরা যেটা তুলেছি সেটা হলো দল। তো এই দলগুলো 15 বছর কি করেছে এটা তো বাদ দিলাম। এই যে জুলাইয়ের গণ আন্দোলনের সময় 19শে জুলাই তাদের মিটিংয়ের পর, ওই মিটিং শেষে তারাই বক্তব্য রেখেছে, তারা কারফিউ দিতে বলেছে এবং তারপর কারফিউর অর্ডার দিয়েছে, এবং ওখানে দেখা মাত্র গুলি নিয়েও এই ধরনের অর্ডার আমরা পরে জেনেছি দেয়া হয়েছে। তাহলে এইটার দায়ভার 14 দলের কোনো দল এড়াতে পারে না। একটা দলও বের হয়ে বলে নাই আমরা না করেছিলাম, একটা দলও বলে নাই যে এই যে দেখা মাত্র গুলির অর্ডার দেওয়ার যেখানে সিদ্ধান্ত হয়েছে এই ধরনের জোটে আমরা আর নাই। 14 দল, এখন 13 দল। এটা যদি বলতো তাদের বিরুদ্ধে আমাদের কোনো কমপ্লেন থাকতো না, কিন্তু তারা কেউ বলে নাই ভাই। তার মানে এই গণহত্যার জন্য হুকুমের আসামি 14 দলের প্রত্যেকটা দলকে হইতে হবে। তার মানে রুটি হালুয়া খেয়েছে, সুতরাং এর দায় নিতে হবে। না না, শুধু খায়নি ভাই, শুধু খায়নি তো, মানে এই যে গুলি করার অর্ডারে ওখানে প্রত্যক্ষভাবে বসে তারা বলেছে গুলি করা উচিত। টেলিভিশনে ইন্টারভিউ দিয়েছে গণভবন থেকে বেরিয়ে যে শক্ত হাতে দমন করতে হবে, শক্ত হাতে দমন করতে হবে, তারা মুখ দিয়ে বলছে আর সরকার বলছে দেখা মাত্র গুলি। তাহলে এটার দায় কার? সো একা হাসিনা না ভাই, হাসিনা নেতা, হাসিনা বলেছে বলে ফাইনালি হয়েছে, কিন্তু হাসিনার পাশে এই 14 দলের নেতারা বসে বসে একই সুরে গান গেয়েছে। সো এমন না যে শুধু হালুয়া রুটি খেয়েছে ভাই, শুধু চুরি চুরি করে হালুয়া রুটি খেতে তবুও মাফ করতাম। তোমরা তো মানে হুকুমের আসামি ভাই, এদেরকে তো মাফ করা সম্ভব। সেক্ষেত্রে আপনি আশাবাদী, কতটা আশাবাদী সেই প্রশ্ন ছিল বাংলাদেশের প্রশ্নটি রাখছে। আশাবাদী প্রশ্নটা এই কারণে খুলছে, আপনি আবার ভুল বুঝবেন না দয়া করে। সেটা হচ্ছে অতীতের আমরা তো অনেক বাস্তবতা দেখেছি, সেই বাস্তবতার প্রেক্ষাপটে কতটা আমরা আশা রাখতে পারি যে এদের বিচার। আমি অ্যাটলিস্ট এই মুহূর্তে আশাবাদী, যেহেতু এগেন আমি বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটির জন্য কিন্তু এই ধরনের অনেক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই ফ্যাসিস্টের দোসরদের থামানো, রুখে দেওয়া প্রয়োজন। তো ওই জায়গা থেকে, এবং নতুন যেহেতু একটা আইসিটি ট্রাইব্যুনাল ফর্ম করা হয়েছে, নতুন চিফ প্রসিকিউটর দেওয়া হচ্ছে, যার প্রতিও আমি আস্থা রাখি, এবং আমি বিশেষ করে এখানে সবাই একমত হবেন, আস্থা রাখি। সো সেখান থেকে আমি বিশ্বাস করি যে তারা সঠিক তদন্ত এবং বিচারের প্রক্রিয়া, বিচার তো ভাই আলটিমেটলি কোর্ট করবে, বাট তদন্ত এবং বিচারের প্রক্রিয়া তারা সঠিকভাবে করবেন, এটা নিয়ে আমি আশাবাদী। ববি আজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাই, আসতে চাই যে আলোচনায় আমরা যতদূর এগিয়ে যেতে পারলাম, সেক্ষেত্রে আপনি কিছু যোগ করলে সেটা আমরা শুনবো। তবে আপনার কাছে বেশ কয়েকটি নির্দিষ্ট প্রশ্ন আছে। নির্দিষ্ট প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি হলো যে বিগত সরকারের অনেকেই, মন্ত্রী থেকে শুরু করে অনেকেই, যারা জুলাই বিপ্লবে হুকুমের আসামি থেকে শুরু করে দমন করার জন্য আদেশ দিয়েছে, গুলি চালানোর নির্দেশ দিয়েছে, তাদেরকে আমরা এখন বিভিন্ন দেশে শপিং মল কিংবা কফি শপগুলোতে কফি খেতে দেখছি, পান করতে দেখছি, পার্কে ঘুরতে দেখছি। এই বাস্তবতা কেন হলো? প্রশ্নটি হচ্ছে যে তারা দেশ ছেড়ে গেল কিভাবে? দুর্ভাগ্যজনক হলেও সত্য, আপনার এই প্রশ্ন, আপনার এই বক্তব্যটা সঠিক। আমাদেরও প্রশ্ন, এরা গেল কিভাবে? ওবায়দুল কাদের, যিনি এত বাকপটু ছিলেন এবং প্রতিদিন তার এই বয়ান শুনতে শুনতে আমাদের কান মানে ঝালাপালা হয়ে গেছে, তে মানে সেই খেলা হবে
সেই আপনার তার যে বক্তব্য, তাকে মানুষ বলে কাউয়া কাদের, সেই কাউয়া কাদের শেখ হাসিনার পতনের পরে রাতে আমরা একটি পত্রিকায় পড়লাম, বাংলাদেশের একটি স্বনামধন্য পত্রিকায়, 5ই আগস্ট রাতে সে যশোরে গেল, একটি বিশেষ জায়গায় তিনি অবস্থান করলেন। 6ই আগস্ট বিশেষ প্রহরায় নাকি তিনি ভারতে মানে বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেলেন। কিন্তু আমরা তো জানি এই ওবায়দুল কাদের তার এক বক্তৃতায় বলেছে পালালে হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়িতে যাবে। আমি মনে করেছিলাম অ্যাকচুয়ালি মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়িতেই ওনাকে পাওয়া যাবে, কিন্তু সেখানে ফখরুল ইসলামের বাড়িতে পাওয়া যায়নি, তার শ্বশুর বাড়িতে হয়তো গিয়েছে। জি সেখানে জি জি তাতে যাই হোক, আমি জানি না এটা মানে কিভাবে নিবে সবাই। তো এখন সে কিভাবে গেল এটা জাতির কাছে বড় প্রশ্ন। আরও বড় প্রশ্ন, এখানে ববি হাজরাজ একটি কথা বলেছেন যে 14 দলের সবাইকে এই দায়িত্ব নিতে হবে। 14 দলের একজন নেতা যিনি ওই বৈঠকে ছিলেন, যে বৈঠকে কারফিউ জারি এবং দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হলো, সেই বৈঠক থেকে বেরিয়ে তিনিও সাংবাদিকদের সাথে কথা বললেন। তাকে দেখলাম গ্রেপ্তার করা হলো, 2 ঘন্টা আপনার থানাতে এবং ডিবি অফিসে তাকে রাজকীয় হালে রাখা হলো। 2 ঘন্টা পর তাকে আবার তার বাসায় পৌঁছে দেওয়া হলো। আমি কাউকে ব্যক্তিগতভাবে এই কথাগুলো বলছি না, কিন্তু আমার কথা হলো তিনি 14 দলের একটি শরিক দলের নেতা এবং এই গণহত্যার দায়ে অভিযুক্ত। তাকে কেন সেখানে ছেড়ে দেওয়া হলো? অনেক নেতাকে আমরা দেখছি আওয়ামী লীগের, তারা আপনার ভারতের বিভিন্ন শপিং মলে কিংবা পার্কে দেখা যাচ্ছে, বা বিভিন্ন মাজারেও নাকি দেখা যাচ্ছে ভারতে, দিল্লিতে। আবার শুনেছি সেই নেতা দুবাইয়ে আজকে দেখা গেছে, তার ছবিও আপনার পত্রিকায় এসছে। এরা কিভাবে গেল? কেউ তো দায় নিচ্ছে না, এবং সেক্ষেত্রে কাউকে তো নিতে হবে। কিন্তু সেক্ষেত্রে আমি একটু যোগ করে দিই আপনার আলোচনার সাথে প্রশ্ন আকারে, সেটা আইন শৃঙ্খলা বাহিনীর থেকে শুরু করে সীমান্ত রক্ষায় যারা দায়িত্ব নিয়োজিত তাদের অনেকের সাথে গণমাধ্যম কর্মীরা কথা বলেছেন। তাদের একটা বক্তব্য, সেটা যদি সারাংশ করে এমন দাঁড়ায় যে তারা অফিসিয়াল প্রসিডিউরে যায়নি, তাদের বক্তব্য। যদি তারা অফিসিয়াল প্রসিডিউরে না যেয়ে থাকে সেটা তো আরও বড় অপরাধ। তাহলে সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা সেই অপরাধের জন্য অপরাধী, এবং যদি কারো নির্দেশে তাদেরকে পাচার করে থাকে তাহলে সেই নির্দেশদাতা কারা সেটাও আমাদেরকে খুঁজে বের করতে হবে। শুধু তাই নয়, আজকে এই গণহত্যার দায়ে যারা জড়িত আওয়ামী লীগের বিভিন্ন নেতারা কিন্তু বাংলাদেশে অবস্থান করছে। তাদের কতজনকে ধরা হয়েছে? যে শেখ পরিবারের বিরুদ্ধে আপনার এই গণহত্যার অভিযোগ আনা হচ্ছে, অবাধ দুর্নীতি, লুটপাট, সম্পদ পাচারের অভিযোগ আনা হয়েছে, সেই শেখ পরিবারের একজনও কি গ্রেপ্তার হয়েছে? আজকে সেই শেখ পরিবার কেন হলো না আপনার সজীব ওয়াজেদ জয় বা পুতুল, তাদের ব্যাংক অ্যাকাউন্ট 2 মাস পরে মানে আটকানো হচ্ছে, 2 মাসে তাদের টাকা উঠিয়ে পাচার করে দেওয়া হয়েছে, সেই খবরও তো এসছে। এই সুযোগটা কে দিল সেটাই হচ্ছে বড় কথা। আরও বড় বিষয়, আমরা পত্রিকায় দেখেছি, সত্য মিথ্যা জানি না, ভারতের পত্রিকায় এসছে, বাংলাদেশের পত্রিকায় এসছে, গত 4-5 দিন আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসনের এজেন্ডা দিয়ে তারা সেখানে আলোচনা করেছেন, এবং আমরা শুনেছি বাংলাদেশ থেকেও কেউ নাকি সেই মিটিংয়ে সেই সুযোগ কি আপনারা দিবেন? কখনোই না। আজকে পুনর্বাসনের দায়িত্ব ভারত দিতে পারে না। ভারতকে এই পতিত স্বৈরাচার গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে পুনর্বাসন, আপনি যখন বলছেন কখনোই আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ দিবেন না, তখন বাংলাদেশের মানুষ হচ্ছে প্রিন্স ভাই, আপনার দলের সম্মানিত মহাসচিব একটা ইন্টারভিউতে বলেছেন নির্বাচন থেকে আওয়ামী লীগ থেকে বঞ্চিত বা দূরে সরে যাওয়া ঠিক হবে না। বাংলাদেশের মানুষ ঠিক করবে, বাংলাদেশের জনগণ ঠিক করবে বাংলাদেশের রাজনীতি করার অধিকার কারো আছে কি নাই, সেটা নিশ্চয়ই ভারত ঠিক করবে না। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। এখানে হারুন ভাই বলেছেন প্রতিবেশীকে আমরা বদলাতে পারবো না। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে। বড় ভাই ছোট ভাই সুলভ আচরণ দিয়ে এখানে সেই মর্যাদা বা স্থান ঠিক হবে না। এখানে ভারতকে বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে। বাংলাদেশের মানুষের হত্যাকারীর সাথে বন্ধুত্ব, এটা বাংলাদেশের মানুষ চায় না। আমরা এখনো বাংলাদেশের সাথে ভারতের সাথে বন্ধুত্ব চাই, মানে বন্ধুত্ব এবং ন্যায্যতার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথার্থই বলেছেন, সেটা বাংলাদেশের মানুষ ঠিক করবে, বাংলাদেশের জনগণ ঠিক করবে।
বাংলাদেশের রাজনীতিবিদরা ঠিক করবে। না তাহলে প্রিন্স ভাই এটা একটু আলোচনা শুনতে চাই, আপনি একটু দয়া করে আমার প্রশ্নটা শুনুন। সেটি হচ্ছে যে কিছুদিন আগে আমরা গণমাধ্যমে দেখলাম যে ভারতের সাথে বিএনপির যে অতীত সম্পর্ক সেই জায়গা থেকে বরফ গলতে শুরু করেছে। আমার প্রশ্নটি হলো এই বরফ গলা পানি কতদূর ভেজাবে? এটা দেখুন, বিএনপি একটি জাতীয়তাবাদী দল। জি, বিএনপি সব সময় তার নীতি আদর্শের আলোকে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বজায় রেখে বিদেশের সাথে বন্ধুত্ব করতে চায়। বিএনপি কখনোই, আমরা বলি নাই আমরা ভারত বিরোধী দল, আমরা ভারতের সাথে সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বমূলক ভ্রাতৃত্বমূলক একটা সম্পর্ক চাই। বড় ভাই ছোট ভাই মূলক আচরণ আমরা চাই না। ভারতীয় পণ্য বয়কটের একটা আন্দোলন করেছিলেন না, ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন বিএনপি করে নাই, সামাজিক গণমাধ্যমে যোগাযোগ মাধ্যমে জনগণ করেছে। বিএনপি জনগণের দল হিসাবে, বিএনপি জনগণের, আমি বলছি বিএনপি জনগণের দল হিসাবে সেই আন্দোলনকে তারা সাথে সংহতি প্রকাশ করেছে। আমরা বলি নাই যে সেই আন্দোলন বিএনপি করেছে, কেউ বলতে পারবে না। তখনই আমরা বলেছি সেই আন্দোলন সোশ্যাল মিডিয়াতে হয়েছে, জনগণ করেছে। আমরা ব্যক্তিগতভাবেও আমরা কিন্তু সেটা সংহতি প্রকাশ করেছি। অসংখ্য ধন্যবাদ। শেষ মন্তব্যের আলোচনা শুনবো ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই। আমরা শেষের দিকে শেষ মন্তব্য শুনবো, বিশেষ করে সরকারের কাছে প্রত্যাশা, রাজনীতির প্রেক্ষাপটে স্বস্তি, আস্থার যে প্রসঙ্গ, সেই জায়গা থেকে সরকারের কাছে যে প্রত্যাশাগুলো রাখেন কতটা পূরণ করতে পারলো সেই জায়গাগুলো তো আপনারা তো আলোচনা করলেন। শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে যে সভা আলাপ আলোচনা হবে সেখানে এজেন্ডার প্রসঙ্গ আমরা কিছুটা জানতে পেরেছি। আপনি যদি একটু নির্দিষ্ট করেন যে একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসাবে এবং এবি পার্টির যুগ্ম সদস্য সচিব হিসাবে কি কি এজেন্ডা হওয়া উচিত? দেখেন, মিটিং যারা ডেকেছে তারা বলেছে যে তারা আলোচনার ফ্রেমওয়ার্ক হিসাবে কি দেখতে চাচ্ছে। জি, সেখানে তারা বলেছে যে 6টা সংস্কার কমিটি যেটা হয়েছে সেটা নিয়ে আলোচনা হবে এবং এর সাথে যদি চলমান কোনো বিষয় থাকে রাজনৈতিক দলের, সেগুলো নিয়ে কথা হতে পারে। আমি মনে করি যে আলোচনা হওয়া উচিত হচ্ছে যে তাদের খোলামেলা বলা দরকার যে তারা আসলে কোন কোন জায়গায় স্ট্রাগল করছে। একটা বিষয় হচ্ছে যে একটা জিনিস আমরা সবাই বুঝতে পারছি যে গভর্নেন্স, অ্যাডমিনিস্ট্রেশন ইজ এ পার্টিকুলার স্কিল। একটা জাতির শত শত বছরের গভর্নেন্সের এক্সপিরিয়েন্স লাগে শাসন করতে। ব্রিটিশরা দেখবেন এত ছোট্ট একটা দেশ কিন্তু সারা দুনিয়া শাসন করতে পেরেছে। কিন্তু দেখবেন যে শত শত বছর শাসন করার পরেও আবার আমেরিকানদের সাথে কম্পেয়ার করে দেখেন যে 50, 60, 100 বছরের মাথায় তারা দেখবেন তারা সুপার পাওয়ার হয়ে ওঠার পরে সারা দুনিয়াতে গোলমাল পাকায় দিয়েছে। এখানে আমি একটু অল্প একটু সময় আপনার কাছ থেকে জেনেছি প্রশ্নটি করার জন্য। সেটি হচ্ছে যে কেউ বলছেন যে সরকার কি কারণে বা কোন প্রেক্ষাপটে অস্বস্তির মধ্যে আছে সেটি কখনো কখনো তারা বলতে গিয়ে বাস্তবতার কারণে গিলে ফেলতে হয়েছে। আপনি একমত কিনা? আমার মনে হয় যে বাংলাদেশের কালচারের প্রবলেম আছে। যেমন বাংলাদেশে দেখবেন জাতীয়ভাবে কোনো ব্যক্তি অথবা রাজনৈতিক দল ভুল করলে স্বীকার করে না, ঘুরায়া পেঁচায়া ডানে বামে এভাবে কথা বলে। ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে আমরা দেখেছি যে পলিটিশিয়ানরা ইনক্লুডিং প্রাইম মিনিস্টার্স তারা পাবলিক কনফারেন্সে এসে বলে ইয়েস উই মেড এ মিস্টেক, উই আর সরি, এবং আমরা এখান থেকে লেসন লার্ন করেছি, আমরা এরপর থেকে এটা মুভ ফরওয়ার্ড করব। আমাদের পলিটিক্যাল কালচারে এটা ডেভেলপ করে নাই। আমরা বারবার বাইরে থেকে বলেছি যে এই গভর্নমেন্টের অগ্রাধিকার প্রায়োরিটিগুলো কি কি। আমার কাছে মনে হয়েছে যে আন্তরিকতায় কোনো ঘাটতি এই সরকারের নাই। জি, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোন প্রেক্ষাপটে এবং কাদেরকে হটিয়ে তারা ক্ষমতা টেক ওভার করেছে। শুধু বাস্তবতা দেখেন যে মাইনরিটি আকারে আওয়ামী লীগের ফিরে আসার যে গল্পটা দেখলাম আমরা কদিন পরে, যে সারা বাংলাদেশে এইখানে মন্দিরে হামলা হচ্ছে, পাদ্রির গায়ে হামলা হচ্ছে, পুরোহিতের গায়ে হামলা হচ্ছে, বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। মাদারীপুরে দেখলাম যে একজন ভারতীয় নাগরিক তিনি মন্দিরে আক্রমণ করতে গিয়ে ধরা পড়েছেন। মানে কত বিভ্রান্তমূলক দেখেন আমাদের মাইনরিটিদের চরিত্রটা দেখেন। মাইর খাওয়ার আগ পর্যন্ত সে আওয়ামী লীগ, মাইর খাওয়ার সাথে সাথে সে হিন্দু, এবং যখন ইন্টারন্যাশনাল কমিউনিটিতে সে রিপোর্টেড হয় সে আওয়ামী লীগ আকারে রিপোর্টেড হয় না, সে রিপোর্টেড হয় যে একজন সংখ্যালঘুর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, একজন সংখ্যালঘুর দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। এটার রেপারকেশনটা কি দেখেন, রেপারকেশন হচ্ছে শুধু টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট করছে না, সে রিপোর্ট করেছে যে হিন্দু জেনোসাইড কারি ডক্টর ইউনুস, হেডলাইন। নিউ ইয়র্ক টাইমসে বিলবোর্ড বানানো হয়েছে
আরএসএস এবং এই বিজেপি হিন্দুত্ববাদী সংগঠনগুলোর যে ইন্টারন্যাশনাল সংগঠন আছে তারা ওখানে বলছে যে বাংলাদেশে সেকুলার অ্যাক্টিভিস্টদেরকে হত্যা করা হচ্ছে এবং সেকুলার অ্যাক্টিভিস্ট হত্যা করা হচ্ছে, কিন্তু নিচে এই ক্যাম্পেইনটা করছে কারা সেখানে লেখা একেবারে হচ্ছে শেষ লাইনটি শুনতে হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করছে, ব্যারিস্টার ফুয়াদ ভাই, আমেরিকান ব্রাঞ্চ। শেষ লাইনটি কি বলবেন? তাহলে প্রশ্ন হচ্ছে যে কারা এই সরকারকে অগ্রাধিকারের ব্যাপারে বারবার হোঁচট খাওয়াচ্ছে, শেষ লাইন কি সেই বলবেন? জায়গাটা তাদের মাথায় বারবার নেওয়া উচিত। শেষ লাইন। তো আমরা দাবি করছি যে রাজনৈতিক দল সহ স্টেক হোল্ডারদের সাথে বারবার ডায়ালগের মধ্য দিয়ে সেটা বোঝা সম্ভব। জি, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। হারুনুর রশিদ ভাই, শেষ মন্তব্য কি কোনো বলবেন? প্রশ্ন থাকবে না, তাই তো? জি, প্রশ্ন আমি রাখছি না। আচ্ছা, সেটা হচ্ছে যে একটা জিনিস তো খুবই ক্লিয়ার, যেটা হচ্ছে যে মানে খুবই স্মুথলি যাচ্ছে না। আমি এটাও শুনেছি যে 2 মাস যদি ধরেন তার স্পিডটা 2 মাসে যদ্দূর যাওয়ার কথা ছিল এই অন্তর্বর্তী সরকারের স্পিডটা সেরকম স্যাটিসফ্যাক্টরি না। আমার মনে হয় তারা টার্গেটে খুব পিন পয়েন্ট না, মানে আসলে অনেকগুলো কাজ করতে হবে, তো সুতরাং প্রায়োরিটি নির্ধারণ করতে হবে। হোয়াট ইজ ফার্স্ট, হোয়াট ইজ সেকেন্ড, হোয়াট ইজ থার্ড, এভাবে খুব এখনও তো সময় আছে। তো আমি মনে শনিবার যে আলোচনা শুরু হবে, আমার মনে হয় এই আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলের মধ্য দিয়ে এই জায়গাগুলো ক্লিয়ার করা দরকার। আস্থা ফিরবে? আস্থা না ফেরার তো কোনো কারণ নেই। আপনি আস্থাহীন হয়ে তো ডুবে যাবেন। তো এই গভর্নমেন্ট যদি ব্যর্থ হয় তাহলে তো এই জাতির জন্য খুব বড় ক্ষতি হবে, আরও বড় ক্ষতি। সেই জায়গাটা কিন্তু নাই ভাই, আপনার পিছু হটার জায়গা নাই। ইউ হ্যাভ টু ডু সামথিং বেটার। আপনাকে এই যে সংস্কার এটা করতে হবে, আপনাকে ডেমোক্রেটিক প্রসেসটা স্টার্ট করতে হবে, আপনাকে ইলেকশন দিতে হবে। এটা না দিয়ে তো সুযোগ নাই কোনো। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। এটা কিন্তু বারবারই এর আগেও বলেছি, কোনো অল্টারনেটিভ নাই, আপনার পিছু হটার কোনো জায়গা নাই, এটা করতেই হবে। সুতরাং সামনে এগিয়ে যেতেই হবে। জি, হারুনুর রশিদ, অসংখ্য ধন্যবাদ। নুরুল হক নূর। না, আমি মনে করি যে সরকার যেই পরিস্থিতিতে ক্ষমতা আসলে নিয়েছে কিংবা জনগণ তাদেরকে বসিয়েছে, এই রকমের পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য যে ধরনের কেপাবল লোক আসলে গভর্নমেন্টের দরকার, সেই লোকের ঘাটতি আছে, যার ফলেই সরকার পরিস্থিতি সামাল দিতে পারছে না। এবং যেটা আপনি বলার চেষ্টা করেছেন, অনেক ক্ষেত্রে বলতে গিয়ে গিলে ফেলছে, কিন্তু এই গিলে ফেলা কিংবা না বলাটা সরকারের ক্রাইসিসকে আরও দীর্ঘায়িত করবে। তাই আমার পরিষ্কার কথা, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সরকারের কাঠামো পরিধি আরও বাড়ানো এবং জনগণ এবং রাজনৈতিক দলের যে প্রত্যাশা রাষ্ট্র সংস্কার এবং একই সাথে এই গণহত্যার বিচার নিশ্চিত করে, এই বিচারটা এই ইন্টারিম গভর্নমেন্টকেই কিন্তু সম্পন্ন করতে হবে। আপনি আপনার একটা বক্তব্যে বলেছেন, আমি একটু প্রশ্ন রাখি নুরুল হক নূর, যে আপনি বলছেন যে এক কোড আনকোড এনজিও টাইপ অথবা এনজিও মার্কা একটা ধরন আপনি সেটা লক্ষ্য করছেন, এটা কেন? আমি বলেছি যে ধরেন একটা বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, তো বিপ্লবের পরে সরকার হবে বিপ্লবী সরকার। কিন্তু এই সরকারের আসলে যে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে যে অনেক লোকজন এনজিও সংশ্লিষ্ট লোকজন, সুতরাং এনজিওর সাথে যারা রিলেটেড, নিশ্চয়ই ব্র্যাক কিংবা গ্রামীণ ব্যাংকের মতো এনজিও একটা রাষ্ট্র পরিচালনার চেয়ে কম না, কিন্তু ম্যাক্সিমাম যদি একবারে এনজিও ব্যাকগ্রাউন্ডের লোক হয় তাহলে তারা কিন্তু, ফুয়াদ ভাই যেটা বলেছে যে রাষ্ট্র পরিচালনা একটা দীর্ঘ স্কিলের বিষয়, সেই ক্ষেত্রে এই রকমের একটা ক্রাইসিস সময়ে কিন্তু তারা সঠিকভাবে সমস্যাগুলো অ্যাড্রেস করতে পারবে না। যেই কারণে আমরা বলেছি একটা বিপ্লবী সরকার হওয়া দরকার, এবং সেটা হতে পারে জাতীয় সরকার, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে তাদের প্রতিনিধিদের নিয়ে একটা জাতীয় সরকার। তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে এই দূরত্বটা থাকবে না। রাজনৈতিক দলের সাথে সরকার যত কাছাকাছি হবে তার কাজ করতে তার আরও তত মসৃণ পরিবেশ তৈরি হবে। আর যদি রাজনৈতিক দলগুলোর সাথে তার দূরত্ব তৈরি হয় তাহলে এই সরকার কখনোই সফল হবে না। যেটা হারুন ভাই বলেছেন, আমাদের সকলেরই প্রত্যাশা সরকারকে এনিহাউ সফল হতেই হবে। জি, নুরুল হক নূর, যে শেষ করুন, শেষ লাইনটি কি বলবেন? না, শেষ লাইনটা হচ্ছে যে এই সরকার যদি ব্যর্থ হয় সেটা জাতির জন্য আরও একটা বড় ধরনের বিপর্যয় বয়ে আনবে। সেই জায়গা থেকে আমরা চাই সরকার সফল হোক, কিন্তু সরকার কিছু ব্যক্তিদের শুধু পরামর্শে না চলুক। রাজনৈতিক স্টেক হোল্ডার যারা এই সময়ের এই আন্দোলন সংগ্রামে যারা গত 1.5 দশক ধরে লড়াই সংগ্রাম করে সরকারকে সমর্থন দিয়েছে, তাদের পরামর্শ মতামতের ভিত্তিতে যেন সরকার তার কার্যক্রম পরিচালনা। নুরুল হক নূর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার রুমিন ফারহানা, আসতে চাই যে বিপ্লবের মধ্য দিয়ে বর্তমান সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে, কিন্তু এখনো আলাপ আলোচনায় আমরা শুনছি যদি, কিন্তু এই শব্দগুলো মনে হয় আমাদের পিছ ছাড়ছে না। ব্যারিস্টার রুমিন ফারহানা, দেখুন, একটা কথা তো আমাদের স্বীকার করতেই হবে যে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বলেন, কলা কৌশল বলেন, কি করে একটা রাষ্ট্রকে সঠিক নির্দেশনা দেওয়া যায় সেটা পলিটিশিয়ানের চেয়ে বেটার আসলে আর কারো পক্ষে জানা সম্ভব না। সুতরাং আমরা যাদের উপদেষ্টা পরিষদে দেখছি তাদের কিন্তু অ্যাট বেস্ট একটা ইনস্টিটিউশন চালানোর অভিজ্ঞতা আছে, কিন্তু একটা রাষ্ট্র অলটুগেদার একটা ডিফারেন্ট স্টোরি। সুতরাং রাজনীতিবিদ ছাড়া এই কার্যক্রম
সফলভাবে চালানো সম্ভব না। এক, দুই হচ্ছে এই সরকার যদি মিড টার্ম, শর্ট টার্ম, লং টার্ম প্ল্যান দেয় যে আমি শর্ট টার্মে এই কাজ করতে চাই এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে যে আমি এগুলো এই সময়ের মধ্যে করতে চাই, মিড টার্ম প্ল্যানে আমার কাছে এগুলো আছে, এই সময়ের মধ্যে করতে চাই, লং টার্ম প্ল্যানে এগুলো আছে, এগুলোকে আমরা করব কিনা, রাজনৈতিক দলগুলো কি মনে করে এবং কতটুকু সময়ের মধ্যে সেই লং টার্ম প্ল্যান তারা ইমপ্লিমেন্ট করবে, এইগুলো স্বচ্ছতার সঙ্গে আলোচনা করা দরকার। আর এক একজন উপদেষ্টাকে আমি দেখছি 3টা 4টা করে মন্ত্রণালয়, এবং যখন আসলে এই উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের অনেকের সঙ্গেই কিন্তু আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগতভাবে আলাপ আলোচনা হয়, আমাদের অনেক পুরনো সম্পর্ক সকলের সঙ্গে, মোটামুটি সকলের সঙ্গে। তো তারা কিন্তু প্রত্যেকেই বলছেন যে তারা ওভারবার্ডেন, তারা স্যাচুরেটেড হয়ে যাচ্ছেন, অনেক বেশি কাজ তাদের করতে হচ্ছে। ফর এক্সাম্পল ল, মিনিস্ট্রি অফ ল, জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স যে ডক্টর আসিফ নজরুল, তিনি কিন্তু ওপেনই বলেছেন খালেদ মহিউদ্দিনের শোতে যে আমার পক্ষে অনেক বেশি চাপ হয়ে যাচ্ছে, কারণ ল ইটসেলফ একটা বিরাট জায়গা, সেটার সঙ্গে তার যখন প্রবাসী কল্যাণ যুক্ত হয়, তার যখন আরও একটা মন্ত্রণালয় যুক্ত, তখন আসলে তিনি কোনটাতে সময় দেবেন? মানুষ তো দিন শেষে ওই 24 ঘন্টাই তার হাতে সময়, এটার মধ্যে তিনি কোনটাতে কতটুকু দেবেন তার পক্ষে মুশকিল হয়ে যায়। শেষ লাইনটি কি থাকবে? আমি মনে করি এই যে পয়েন্টগুলো আমি তুললাম, এগুলো তারা রাজনৈতিক দলগুলোর কাছে প্লেস করবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা যে তাদের কি সমাধান হবে সেটিও আলোচনা করা, সেটিও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে হবে। এখানে কেউ কিন্তু কারো প্রতিপক্ষ না, আমরাও প্রতিপক্ষ না। এবং আমি জনাব তারেক রহমানের একটা কথা শেয়ার করতেই চাই, উনি বলেছেন এই সরকার আমাদের সরকার, এই সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা, সুতরাং এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে এই সরকার নিজেই নিজেকে যদি ব্যর্থ করে ফেলে, মানে সেখানেও তবে কিন্তু থেকে যাচ্ছে না, নিশ্চয়ই, কারণ আপনাকে ফুল সাপোর্ট আমি দিচ্ছি, কিন্তু আপনি তারপরে পরীক্ষায় পাশ করতে পারলেন না, সেটা তো আসলে আমি কি আপনার পরীক্ষা লিখে দিব না, কিন্তু আমি আপনাকে সেখানে শিক্ষকের কোনো দোষ হবে না তো, যে নাম্বার দেয়নি, কোনো দোষ হবে কিনা? আমরা আমাদের পুরো সাপোর্ট দিচ্ছি, এবং এটা জাজ করবে জনগণ। জনগণ আছে, জনগণ জাজ করবে, সেই জনগণকে শিক্ষক হিসাবে প্রশ্নটি রাখা। মিস্টার রুমিন ফারহান, অসংখ্য ধন্যবাদ। ববি হাজাজ ভাই, আমি একটা জিনিস যোগ করব যে এই সরকার যদি মানে পড়াশোনা না করে ফেইলও করে, তবু আমাদের কাজ পাস করানো, এটা আমাদের দায়িত্ব। হ্যাঁ, সো দে কান্ট ফেল, এটা আমাদের দায়িত্ব। তবে এখানে কিছু ভুল বুঝাবুঝি যে হচ্ছে না তা না, কারণ এই যে এই ধরনের কথা যে সংস্কার শেষ হবার পর 18 মাস, সংস্কার যদি শেষই হয়ে যায় তাহলে তারপর কেন 18 মাস? সংস্কার হতে 18 মাসের বেশি লাগতে পারে, সেটা ভিন্ন কথা, শেষ হওয়ার পর কেন 18 মাস? তো এই জায়গাগুলোতে কিছু যে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে না তা না। এবং এই যে কথাগুলো আজকে এখানেও বিজ্ঞ আলোচকরা বলেছেন যে তারা যে ওভারবার্ডেন, মানে তাদের ক্যাপাবিলিটি নিয়েও আমি প্রশ্ন তুলছি না, কিন্তু তারা যে ওভারবার্ডেন, এক একজন এতগুলো মন্ত্রী থাকে, 50টা 60টা মন্ত্রিসভা ইউজুয়ালি হয়, এখন তারা পুরো সংস্কার করবেন। সেক্রেটারিয়েটে তারা যারা তাদের আন্ডারে, এই অ্যাডভাইজারদের আন্ডারে কাজ করছেন, তারা এই অ্যাডভাইজারদের জন্য যে কাজ করবেন, এরা তো 15.5 বছর অন্য সরকারের জন্য কাজ করেছেন। সো এত ঝামেলা থাকতে ওনারা যদি সবাইকে নিয়ে কাজ না করেন তাহলে হবে না। এবং শুধু রাজনৈতিক দলও না, আমি রাজনৈতিক দলের কথা প্রথম বলবো, শুধু রাজনৈতিক দল না, আমাদের এই অর্থনীতিতে যারা স্টেক হোল্ডার আছে, ব্যবসায়ী মহল, অন্য যারা স্টেক হোল্ডার আছে, সব স্টেক হোল্ডার নিয়ে বারবার বসা, আলোচনা করা, এবং আমাদের বিজ্ঞ আলোচক কয়েকজন বললেন যে ওপেন অ্যাকাউন্টেবল ডিসকাশন, মানে এখন যেহেতু জনগণের আস্থার সরকার হিসেবে বসানো হয়েছে, যেই বসে জনগণের আস্থার সরকার হিসেবে, তাহলে জনগণেরও আস্থা আনতে হবে। কিন্তু সো প্রত্যেকটা আলোচনা যদি কিছু দূর জনগণের সম্মুখে হয়, মানে লাইভ টেলিকাস্ট, লাইভ কোয়েশ্চেন আনসার, যেটা মনে করেন বাইরের পার্লামেন্টও আমরা দেখি, এরকম যদি হয় তাহলে ভালো হয়। আপনি সবাইকেই বলছেন, একটা লাস্ট লাইন, শেষ লাইনটা বলছি, জাস্টিস এবং প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব যেমন ছিলেন না, যে উনি কেয়ারটেকার হয়ে যাওয়ার পরও আবার সবাই মিলে আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করে নিয়ে আসছি আপনি প্রেসিডেন্ট হন, আমরা এরকম দেখতে চাই আমাদের চিফ কেয়ারটেকার অ্যাডভাইজার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনার সাথেও যেন এরকম হয়, এরকম একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেন উনি আমাদেরকে দেন, এবং এরপর যেন আমরা বারবার ওনার কাছে ছুটে যাই, কোনো প্রয়োজন হলে আপনি প্লিজ আসুন। জি, ববি হাজাজ, অসংখ্য ধন্যবাদ। সৈয়দ ইমরান সালে প্রিন্স ভাই। জি, আসলে এই যে সংস্কার এবং নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যেটা চলছে, সেটা আমি মনে করি এটা একটা মানে এইসব নিয়ে বিভ্রান্তি বা সমন্বয়হীনতা কিন্তু জনগণ আশা করেন। আমি মনে করি যে এই 18 মাস বা 18 মাসের পর বা আগে ইত্যাদি ইত্যাদি বলে যে কথাগুলো আসছে, সেগুলো কিন্তু সরকারের ভিতরকার সমন্বয়হীনতারই কিন্তু বহিঃপ্রকাশ। সমন্বয়হীনতা বা দীর্ঘসূত্রিতা বিভ্রান্তি, হতাশা এবং ক্ষোভের সৃষ্টি করে, তাতে কিন্তু পতিত স্বৈরাচার লাভবান হবে, তাদের ষড়যন্ত্র লাভবান হবে। সেই কারণে আমি মনে করি যে বাংলাদেশের ক্ষোভটা কি জনগণের মধ্যে হবে না রাজনৈতিক দলের? জনগণের মধ্যে হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে হবে, শ্রেণী পেশার সংগঠনের মধ্যে হবে, শ্রেণী পেশার মানুষের মধ্যে হবে। এটা আপনারা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে
মানে খোঁচা মারেন না, আপনার তাহলে খোঁচা তো না, আপনারা তো প্রতিনিধিত্ব না না করছেন সে জনগণের। কারণেই সেই জায়গা থেকে আপনাদের ভাবনাটা আমরা জানতে সে কারণে চাই। বলতে চাই যে সমন্বয়হীনতা এবং বিভ্রান্তি কাটিয়ে মানে সময় ক্ষেপণ না করে অতি দ্রুত নির্বাচন এবং সংস্কারের দিকে আমাদের এগিয়ে যাওয়া উচিত। আরও যদি স্পষ্ট করে বলেন, আমরা আমাদের রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার সংগঠনগুলোর সাথে বা জনগণের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা নিবিড় যোগাযোগ আসা প্রয়োজন এবং আমাদের এই সমর্থনটাকে প্রস্তাবিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু দায়িত্ব নিতে হবে, কাজ করতে না, হবে। নিবিড় যোগাযোগে কোনো দূরত্ব থাকবে তো? হতে পারে যোগাযোগ যে একেবারেই যে খুব ঘনিষ্ঠ সেটাও বলা যাবে না, আবার নিবিড় যোগাযোগ যে নাই সেটাও বলা যাবে না। সেটা আমি বলতে চাই যে আমরা যদি এই নিবিড় যোগাযোগ যদি থাকে, ঘনিষ্ঠতা থাকে, আস্থা বিশ্বাসের সংকট যদি না হয়, তাহলে 18 মাসের অনেক আগেই সংস্কার এবং নির্বাচন সম্ভব। জি, আমরা কিছুটা সময় পাচ্ছি, আবার সবার কাছ থেকে একটু শোনার চেষ্টা করছি। ছোট্ট করে বেস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই খুব দুই এক লাইনে যদি শেষ করতে। একটা বিষয় হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশে যেহেতু একটা এক্সট্রা অর্ডিনারি সার্কামস্ট্যান্সেসের সময় এসছে, যেই বাস্তবতাটা আমরা 75-এও দেখি নাই। শেখ মুজিব তার পরিবার সহ হত্যা করবার পরে আপনার স্ট্রেটওয়ে কিন্তু মিলিটারি তখন খন্দকার মুশতাকের বাড়িতে চলে গেছেন, তাকে এনে শপথ দিয়েছেন, শপথ দিয়ে তাকে রেডিও টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া বাকশালের ক্যাবিনেট থেকে 21-22 জনকে এনে মন্ত্রী বানিয়েছেন। পরের দিন ইত্তেফাকে হেডলাইন ছিল খন্দকার মুশতাকের ক্ষমতা গ্রহণ, শপথ গ্রহণ, জাতিকে আহ্বান করলেন সাথে থাকবার জন্য। অসংখ্য ধন্যবাদ। খুবই স্বাভাবিক ব্যাপার, এটা এবারের বাস্তবতা না। জি, অসংখ্য ধন্যবাদ। খুব ছোট করে, খুব ছোট করে। এই অভ্যুত্থানের একটা চমৎকার দিক হচ্ছে আমরা দেখেছি সেনাবাহিনী তারা জনতার পাশে এসে দাঁড়িয়েছে, তারা রক্তপাতহীনভাবে বিষয়টিকে শেষ করেছে। না হলে আরো অনেক প্রাণ আমাদেরকে হারাতে হতো। কিন্তু একই সঙ্গে আমি প্রশ্ন রাখতে চাই, কয়েকটি প্রশ্ন আমার আছে। 626 জনের একটি তালিকা নাকি আছে যারা মানে ওখানে তারা ছিল আর কি, সেনাবাহিনীর যেখানে তারা থাকে সেখানে ছিল, তারা কোথায় আছে? এক, এই তালিকায় কাদের নাম আছে? 2, 3 হচ্ছে আমরা কোনো তথ্য কি আপনার কাছে আছে? আমার কাছে নেই, আমি জানতে চাই একটা নাগরিক হিসেবে। এবং এই যে দীর্ঘ 16 বছরের তাদের যে টর্চার এবং তারা যে সিস্টেম্যাটিকভাবে আমার দেশের মানুষের উপর অত্যাচার করেছে, ভিন্ন মতের উপর অত্যাচার করেছে, তাদেরকে কবে বিচারের আওতায় হবে? এক দীপু মনি এবং আনিসুল হক ছাড়া কিন্তু আমরা বড় কোনো নেতাকে কারাগারে যেতে দেখি নাই। কেন এখনো আওয়ামী লীগের সিনিয়র নেতারা কি করে, কোথায় তারা হয় পালিয়ে যায় না হলে লুকিয়ে থাকে? কি করে? অরুণ ভাই, একটু আগে আলাপ হচ্ছিল যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, সেটি তো থাকার কথা ছিল না, মানে সেটি নিয়ে কিন্তু খুব কথা হচ্ছে না। আরেকটি কথা বলি, আয়নাঘর নিয়ে খুব কথা হয়েছে। আমরা 2-1 সামরিক কর্মকর্তাকে দেখেছি, কিন্তু আয়নাঘর কি এই লোয়ার লেভেলের 2-1 সামরিক কর্মকর্তার ফসল? এর সাথে চেইন অফ কমান্ড যুক্ত থাকে না? তারা কই? এবং এই যে রুমিন ফারহানা বললেন, এই যে তালিকার 600 বা 600 মোর দেন, তারা কোথায়? এবং আপনি যে পালিয়ে যাওয়ার কথা বললেন, তো পালিয়ে যায় কিভাবে সীমা? এটা কি ইন্টারনালি আরেকটি ব্যবসা হলো? এটা দেখা দরকার। তার মানে বাংলাদেশের বাস্তবতা যেতে চাইলে যাওয়া যায়? নো, যাওয়া যায় না। আমি চাইলে আটকাতে পারি। এয়ারপোর্টে একজন আটক হলেন, আমি বলেই ফেলি তো, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তিনি এয়ারপোর্টে আটক হলেন, আমরা ছবি দেখলাম। এরপরে কিছুদিন পর শুনি উনি ব্রাসেলসে। হাউ ওয়াজ ইট পসিবল? কিভাবে সম্ভব? আমরা তো ছবি দেখেছি তিনি এয়ারপোর্টে আটক হয়েছেন। সুতরাং এই যন্ত্রের ভিতরে, আমি বলি সীমান্তের লোকজন না, এই যন্ত্রের ভিতরে এখনো ব্যবসা করে অবৈধভাবে, এভাবে পাচার করে দেওয়ার মতো প্রশাসনের ভিতরেই লোক আছে। সিস্টেমের ভিতরে সিস্টেম থেকেই আপনি সিস্টেম বলেন, খালি সিস্টেম বলেন কেন? পার্সনও আছে, পার্সন খালি। অসংখ্য ধন্যবাদ হারুন রশিদ ভাই, ববি হাজাজ ভাই। অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট আমার বিজ্ঞ আলোচকরা তুলেছেন, যেহেতু ওনারা অলরেডি তুলেছেন আমি ওটাতে আর যাব না। আমি ছোট্ট একটা পয়েন্ট, যেহেতু ছোট্ট করে বলতে হবে, ছোট্ট একটা পয়েন্ট হলো যে আমরা বিগত সরকারের সময় দেখেছি যে ওই সরকারের নেতৃত্ব যারা দিচ্ছিলেন তারা বারবার বলেছেন রাস্তায় ছাত্রলীগ দেখে নেবে, এই কাজটা ছাত্রলীগ করবে। আমরা শিক্ষক হিসেবে আমি বলছি, আমি আর শুনতে চাই না কারো কাছ থেকে এই কাজগুলো ছাত্ররা দেখবে না, আবার ছাত্রদের পড়াশোনা করতে ফেরত পাঠান। ছাত্রছাত্রীরা পড়াশোনা করুক, দেশের ভবিষ্যৎ গড়ুক, যারা যেটার দায়িত্ব তাদেরকে সেগুলো করতে। অসংখ্য ধন্যবাদ। নুরুল হক নূর। আমরা প্রথম মিটিং 13 তারিখ যেটা গভর্নমেন্টের ইনফর্মাল মিটিং ছিল, আমরা পরিষ্কারভাবে বলেছিলাম যে অর্থ পাচারকারী, লুটেরা, মাফিয়া এবং গণহত্যাকারীদের গ্রেপ্তারের জন্য দ্রুত অভিযান চালান। কিন্তু দুঃখজনক হচ্ছে 1.5 মাসে উল্লেখযোগ্য কাউকে ধরা হয়নি। এখন শাহরিয়ার কবির, মুজাম্মেল বাবু, এরা কি ছিল? এরা কি মাস্টারমাইন্ড ছিল নাকি? এদেরকে ধরে একটা আইওএস দেখানো হয়েছে। আর স্বপন ভাই যেটা বলেছেন, সাংবাদিক অনেককে সমঝোতার মাধ্যমে পালিয়ে যেতে সুযোগ দেওয়া হচ্ছে। রুমিন ফারহানা যেটা বলেছেন, 626 জন কারা ছিল, তারা
কেন সামরিক বাহিনী তাদেরকে গ্রেপ্তার কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর না করে পালিয়ে যেতে সুযোগ এর একটা তদন্ত হতে হবে, এরও বিচার হতে হবে। অন্যথায় এই প্রশাসনকে রেখে কোনোভাবেই পরিবর্তন সম্ভব না। আপনি যেটা বলছিলেন, আমরা যেটা বলছিলাম, গুলি চালিয়েছে কি শুধু পুলিশকে অর্ডার কারা দিয়েছে? ডিসি ইনভলভ ছিল, ইউনো ইনভলভ ছিল, ম্যাজিস্ট্রেট ইনভলভ ছিল, তাদের কাউকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তো আমি সর্বশেষ যে কথাটি বলবো, এই প্রশাসনের যারা অভিযুক্ত ছিল চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বিচারের আওতায় আনতে হবে। দুটো কাজ আমাদের করতে হবে। দুটো কাজ, যেটা হচ্ছে বাংলাদেশের 53 বছরেও কিন্তু বিতর্কহীন একটা নির্বাচন ব্যবস্থা আমরা গড়ে তুলতে এই সরকারকে একটা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন সিস্টেম, অসংখ্য ধন্যবাদ রাজনৈতিক সমঝোতার ইমাম সালি প্লিজ ভাই শেষ করব আপনার আলোচনা দিয়ে শেষ করব। না, আমি যেটা বলতে চাই যে আজকে ভালো আলোচনা হয়েছে। আমাদের যদি লক্ষ্য হয় যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, এবং এই যে গণহত্যা হলো, শুধু এই গণহত্যা নয়, গত 15 বছর ধরে যে হত্যা গুম হয়েছে সব কিছুরই বিচার কিন্তু করতে হবে। আজকে সেগুলো কিন্তু ধামাচাপা পড়ে যাচ্ছে, সেগুলো কিন্তু সামনে আসছে না। আজকে যে আমরা জানি যে হাসপাতালে এখনো কিন্তু অনেকে পঙ্গুত্ব দিয়ে আপনার সবকিছু কাতরাচ্ছে, বিচার হবে। প্রায় 600-র মতো মানুষের চোখ অন্ধ হয়ে গেছে। এই প্রত্যাশা রেখেই আমরা আজকে শেষ করছি। এইদের অবশ্যই এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সৈয়দ ইমরান সালি প্রিন্স, অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনা অংশ নেওয়ার জন্য, এবং একই সাথে এতক্ষণ ধরে যারা আমাদের এই আলোচনা শুনলেন, সম্মানিত আলোচকদের মতামত এবং তাদের পর্যালোচনা শুনলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।